আমার স্বামী কোম্পানির পার্টি চলাকালীন আমার পানীয়তে অদ্ভুত এক তরল মিশিয়েছিল। জানালার কাঁচের প্রতিবিম্বে আমি তা দেখে ফেলেছিলাম যখন সে আমার ডালিম ফলের রসের স্বচ্ছ কিছু একটা ঢালছিল। সে লক্ষ্য করেনি যে আমি তাকে পর্যবেক্ষণ করছিলাম। গ্লাসের চারপাশে আমার আঙুলগুলো জমে গিয়েছিল। হলের অন্য প্রান্তে ছিল রানিয়া, সেই মহিলা যে প্রতিটা সুযোগে আমাকে অপমান করত। সহকর্মীদের সাথে কথা বলার সময় উচ্চস্বরে হাসছিল। আমি আমার পানীয়টি তার পানীয়র সাথে বদলে নিলাম। কয়েক মিনিট পর তাকে দেখে সবাই আতঙ্কে জমে গেল। এটা ছিল নভেম্বরের এক হাড় হিম করা শনিবারের রাত। শহরের কেন্দ্রের বড় হোটেলের বারান্দা থেকে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। আমি গাঢ় নীল রঙের একটা পোশাক পরেছিলাম, যা বিশেষ করে এই উপলক্ষেই কিনেছিলাম। তারেক, গত 7 বছর ধরে আমার স্বামী, তাকে সারা সন্ধে খুব নার্ভাস দেখাচ্ছিল। তার চোখ আমার দৃষ্টি এড়াচ্ছিল। আমি জানতাম কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু আমি কখনোই ভাবিনি যে ব্যাপারটা এতদূর গড়াবে। গান খুব জোরে বাজছিল, হাসি আর কথার শব্দে জায়গাটা ভরেছিল। পোড়া খাবারের গন্ধ আর ভারী পারফিউমের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। পার্টিতে 100 জনেরও বেশি লোক ছিল, যাদের বেশিরভাগই সেই কোম্পানির কর্মচারী যেখানে তারেক সেলস ম্যানেজার হিসাবে কাজ করে। আমি পানীয়র টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম। ভিড় থাকলেও আমি খুব একা অনুভব করছিলাম। তারেক আমাকে কারো সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল না। সে আমাকে একা রেখে তার সহকর্মীদের সাথে কথা বলতে চলে গিয়েছিল। রানিয়া সেখানে ছিল, তার লাল চকচকে পোশাকে, লম্বা চুল তার কাঁধের ওপর ছড়িয়েছিল। সে তারেকের সাথে একই বিভাগে কাজ করত। প্রথম যেদিন তার সাথে আমার দেখা হয়, সেদিন থেকেই আমি তার শত্রুতা অনুভব করেছিলাম। সে আমাকে এমনভাবে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছিল যেন আমি এখানে থাকার যোগ্যই নই। একবার আমি তাকে তার এক সহকর্মীকে বলতে শুনেছিলাম যে আমাকে তারেকের মতো পুরুষের জন্য উপযুক্ত মনে হয় না। তার কথাগুলো আমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু আমি আমার রাগ গিলে ফেলেছিলাম এবং ভান করেছিলাম যেন আমি কিছুই শুনিনি। তারেক হাতে দুটো গ্লাস নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে চওড়া হাসি হাসল, কিন্তু তার চোখ দুটো ছিল হিমশীতল। সে আমাকে বলল যে আমাকে ক্লান্ত দেখাচ্ছে এবং আমার কিছু একটা সতেজ পান করা উচিত। সে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল। ওটা ছিল গাঢ় লাল রঙের ডালিমের রস। আমি তাকে ধন্যবাদ দিলাম এবং গ্লাসটা আমার পাশের টেবিলে রাখলাম। সে চেয়েছিল আমি তক্ষুনি পান করি, কিন্তু আমি তাকে বললাম যে আমি একটু পরে পান করব। তাকে এক মুহূর্তের জন্য বিরক্ত মনে হলো। তারপর সে আমার কাঁধ চাপড়ে বলল যে সে কয়েক মিনিট পর ফিরে আসবে। সে ঘুরে দাঁড়ালো এবং স্যুট পরা একদল পুরুষের দিকে চলে গেল। সে আমাকে আবার একা রেখে গেল। আমি টেবিলের ওপর রাখা গ্লাসটার দিকে তাকিয়েছিলাম। কিছু একটা আমাকে বিরক্ত করছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না সেটা কি। হয়তো সে যেভাবে আমার দিকে তাকিয়েছিল, হয়তো তার স্পষ্ট দুশ্চিন্তা, অথবা হয়তো আমার ষষ্ঠ ইন্দ্রিয়, যা আমাকে আগে কখনো ধোঁকা দেয়নি। আমি গ্লাসটা তোলার জন্য হাত বাড়ালাম। ঠিক সেই মুহূর্তে আমি এমন কিছু দেখলাম যা এক মুহূর্তের জন্য আমার হৃৎস্পন্দন থামিয়ে দিল। টেবিলের পেছনের বড় জানালার কাঁচে আমি তারেককে আমার থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে ভাবছিল আমি তাকে দেখছি না। তার হাত আমার গ্লাসের দিকে বাড়ছিল। আমি স্পষ্ট দেখলাম সে তার জ্যাকেটের পকেট থেকে ছোট একটা শিশি বের করল। এটা পারফিউমের বোতলের সমান স্বচ্ছ একটা শিশি ছিল। সে দ্রুত সেটা খুলল এবং আমার গ্লাসে ঢেলে দিল। তরলটা ছিল একদম স্বচ্ছ, কোনো রং নেই। অত দূর থেকে কোনো গন্ধও বোঝা যাচ্ছিল না। আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না, এমনকি স্বাভাবিকভাবে শ্বাসও নিতে পারছিলাম না। আমি দেখলাম সে কত দ্রুত শিশিটা বন্ধ করল এবং পকেটে রেখে দিল। তারপর সে চারপাশে তাকালো, এটা নিশ্চিত হতে যে কেউ তাকে দেখছে কিনা। সে তার পেছনের জানালার দিকে তাকালো না। সে জানত না যে আমি সব দেখছি। সে ঘুরে দাঁড়ালো এবং দূরে চলে গেল যেন কিছুই হয়নি। সে অতিথিদের মাঝে অদৃশ্য হয়ে গেল। আমার বুকে হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করছিল। আমার মাথা ঘুরছিল। চারপাশের শব্দগুলো কেমন যেন চাপা মনে হচ্ছিল, যেন আমি জলের নিচে আছি। আমি যা দেখেছি তা বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যে লোকটার পাশে আমি 7 বছর ধরে প্রতি রাতে ঘুমিয়েছি, যে লোকটা সৃষ্টিকর্তার সামনে শপথ করেছিল আমাকে রক্ষা করার এবং ভালোবাসার, সে আমাকে বিষ খাওয়ানোর চেষ্টা করছিল। আমার মাথায় প্রশ্নগুলো পাগলের মতো ঘুরছিল। কেন সে এমন করছে? সে গ্লাসে কি মিশিয়েছে? সে কি আমাকে মেরে ফেলতে চায়, নাকি সে শুধু আমাকে অসুস্থ করতে চায়? এটা কি প্রথমবার? আমার অগোচরে সে এর আগে কতবার এমন করেছে? আমার বমি বমি ভাব হচ্ছিল। আমার হাত কাঁপছিল। আমি টেবিলের ওপর রাখা গ্লাসের দিকে তাকালাম। লাল তরলটা একদম স্বাভাবিক দেখাচ্ছিল। ওটার মধ্যে এমন কিছুই ছিল না যা দেখে মনে হবে ওটা বিষাক্ত। কিন্তু আমি সত্যটা জানতাম। আমি নিজের চোখে দেখেছি ওই গ্লাসে প্রাণঘাতী কিছু ছিল, এমন কিছু যা আমার শরীরে প্রবেশ করার কথা ছিল। আমি মাথা তুললাম এবং হলরুমের দিকে তাকালাম।
রানিয়া বারের কাছে দাঁড়িয়েছিল। সে দুজন পুরুষের সাথে হাসাহাসি করছিল। তাদের একজন ছিল তারেক। আমি দেখলাম তারেক তার কানে কিছু ফিসফিস করে বলল। সে উচ্চস্বরে হেসে উঠল এবং খুব ঘনিষ্ঠভাবে তারেকের হাত স্পর্শ করল। আমি বুকে জ্বালাপোড়া অনুভব করলাম। এটাই প্রথমবার নয় যে আমি তাদের মধ্যে এই চাউনি লক্ষ্য করলাম। এটাই প্রথমবার নয় যে আমি দেখলাম সে কিভাবে তারেককে স্পর্শ করে, যা সহকর্মীর সীমা অতিক্রম করে। আমি সবসময় নিজেকে বলতাম যে আমি হয়তো ভুল ভাবছি। আমি নিজেকে বোঝাতাম যে আমি অকারণে ঈর্ষান্বিত হচ্ছি। কিন্তু এখন, এই মুহূর্তে, টেবিলে রাখা বিষাক্ত গ্লাসের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে আমি কখনোই ভুল ছিলাম না। তাদের মধ্যে কিছু একটা ছিল, এবং সেটা এতটাই গুরুতর ছিল যা তারেককে আমাকে সরিয়ে ফেলার চেষ্টা করতে বাধ্য করেছে। আমার শিরায় শিরায় রাগ ফুটতে শুরু করল। এটা শুধু ভয় ছিল না, এটা ছিল নিখাদ এবং তীব্র রাগ। তার এত সাহস হয় কি করে? আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করার সাহস সে পায় কোথায়? আমার মুখের উপর হেসে আমাকে ক্ষতি করার চেষ্টা করার সাহস তার কি করে হয়? আমি আবার রানিয়ার দিকে তাকালাম। সে হাতে এক গ্লাস সাদা ওয়াইন ধরেছিল। ঠোঁটের কাছে তুলে ছোট এক চুমুক দিল। তারপর পাশের ছোট টেবিলে নামিয়ে রেখে কথা বলা চালিয়ে গেল। চিন্তাটা বিদ্যুতের গতিতে আমার মাথা এলো। আমি এটা নিয়ে বেশিক্ষণ ভাবিনি। আমি এর পরিণামও হিসাব করিনি। আমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর চিৎকার করে বলছিল যে এটাই সঠিক কাজ। যদি তারেক কাউকে বিষ দিতে চায়, তবে সেটা রানিয়া নয় কেন? যদি সেই সবকিছুর মূল কারণ হয়, যদি সেই তারেককে এই পাগলামির দিকে ঠেলে দিয়ে থাকে, তবে সে আমার জন্য যা প্রস্তুত করেছে তার স্বাদ সে গ্রহণ করবে না কেন? আমি টেবিল থেকে আমার গ্লাসটা তুলে নিলাম। ওটা আমার হাতে খুব ভারী মনে হচ্ছিল। আমি ধীর পায়ে রানিয়ার দিকে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড জোরে লাফাচ্ছিল। আমি শরীরে অ্যাড্রেনালিন অনুভব করতে পারছিলাম। আমি একই সাথে ভীত এবং উত্তেজিত ছিলাম। আমি তার কাছে গেলাম। সে তার কথায় এতটাই মগ্ন ছিল যে আমার উপস্থিতি লক্ষ্যই করেনি। আমি যে টেবিলে সে তার গ্লাস রেখেছিল, তার পাশ দিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য থামলাম। আমি চারপাশে তাকালাম। কেউ লক্ষ্য করছিল না। সবাই নিজেদের কথায় ব্যস্ত ছিল। আমি খুব শান্তভাবে তার গ্লাসের জায়গায় আমার গ্লাসটা রেখে দিলাম। আমি তার গ্লাসটা নিলাম এবং দূরে সরে গেলাম। পুরো কাজটা কয়েক সেকেন্ডের বেশি সময় নেয়নি, কিন্তু ওই কয়েক সেকেন্ড সবকিছু বদলে দিয়েছিল। আমি জয় এবং ভয়ের এক অদ্ভুত মিশ্রণ অনুভব করছিলাম। আমি এইমাত্র কি করলাম? এখন কি ঘটবে? আমি পানীয় টেবিলের কাছে আমার পুরনো জায়গায় ফিরে এলাম। রানিয়ার গ্লাসটা এখন আমার হাতে। আমি সেটার দিকে তাকালাম। ঠান্ডা সাদা ওয়াইন, একদম নিরাপদ। আমি ছোট এক চুমুক দিলাম। স্বাদটা একটু টক ছিল। আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আমি জানতাম না তারেক ওই গ্লাসে কি মিশিয়েছে। আমি জানতাম না সেটা কাজ শুরু করতে কতক্ষণ সময় নেবে। কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটবে। আমাকে শুধু অপেক্ষা করতে হতো এবং দেখতে হতো। 5 মিনিট কেটে গেল। রানিয়া তখনও কথা বলছিল এবং হাসছিল। সে টেবিলে ফিরে এলো এবং গ্লাসটা তুলে নিল। এখন সেটা আমার গ্লাস, বিষাক্ত গ্লাস। সে সেটা ঠোঁটের কাছে তুলল। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। আমি দেখলাম সে লম্বা এক চুমুক দিল, তারপর আরেকটা। সে হাসতে হাসতে এক সহকর্মীর সাথে কথা বলছিল। সাথে সাথে কিছু হলো না। সে কথা চালিয়ে গেল। দুবার আমি নিজেকে সন্দেহ করতে শুরু করলাম। হয়তো গ্লাসে কিছুই ছিল না। হয়তো আমি সব কল্পনা করছিলাম। হয়তো এটা আমার অস্থির মনের ভ্রম ছিল। কিন্তু তারপরেই আমি পরিবর্তনটা দেখলাম। রানিয়া হঠাৎ কথা বলা থামিয়ে দিল। সে তার কপালে হাত রাখল। তাকে বিভ্রান্ত দেখাচ্ছিল। সে যার সাথে কথা বলছিল তাকে কিছু একটা বলল। আমি অত দূর থেকে শুনতে পেলাম না সে কি বলেছে, কিন্তু আমি তার চোখে উদ্বেগ দেখতে পেলাম। নিজেকে স্থির রাখার জন্য সে টেবিলের কোণা ধরল। সে একটু টলছিল। তারপর তার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। বিকট শব্দে মেঝেতে পড়ে সেটা ভেঙে গেল। কাঁচের টুকরো সব দিকে ছড়িয়ে পড়ল। গান থেমে গেল। সবাই ঘুরে তাকাল। রানিয়া এখন তার বুক চেপে ধরে আছে। সে খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। তার চোখ ভয়ে বড় হয়ে গিয়েছিল। তার মুখ হা করে বাতাস নেবার চেষ্টা করছিল। সে খুব জোরে কাশতে শুরু করল। লোকজন তার চারপাশে জড়ো হতে শুরু করল। আমি শুনলাম গলার স্বর উঁচু হচ্ছে, ভয়, আতঙ্ক আর বিভ্রান্তির শব্দ। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার জন্য চিৎকার করল। আমি আমার জায়গায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলাম। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার হৃৎপিণ্ড এখন খুব ধীরে চলছিল, ভীতিকরভাবে ধীরে। আমি ভেতরে একটা শূন্যতা অনুভব করলাম। আমি কি করলাম? রানিয়াকে এখন একদল মানুষ ঘিরে রেখেছে। কেউ কেউ তাকে সাহায্য করার চেষ্টা করছিল। সে খিঁচুনি দিয়ে কাঁপছিল। তার চিৎকারে জায়গাটা ভরে গিয়েছিল, ব্যথা আর ভয়ে মেশানো চিৎকার। আমি দেখলাম তারেক তার দিকে ছুটে গেল। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার পাশে হাঁটু গেড়ে বসল। সে তার নাম ধরে চিৎকার করছিল। সে তার হাত ধরেছিল। তার চোখ আতঙ্কে ভরা ছিল। সে অভিনয় করছিল না, তার ভয় আসল ছিল। সেই মুহূর্তে আমি একটা ভয়ানক বিষয় উপলব্ধি করলাম। সে শুধু আমাকে মারার চেষ্টা করছিল না, সে তাকে ভালোবাসত। সে রানিয়াকে ভালোবাসত, এবং আমি যা করেছি তার কারণে সে তাকে হারাতে বসেছে। পুরো জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। লোকজন সব দিকে ছুটছিল,
কেউ সাহায্যের জন্য চিৎকার করছিল, আবার কেউ কেউ পথ পরিষ্কার করার চেষ্টা করছিল। রানিয়া এখন মেঝেতে পড়ে আছে। তার শরীর ভয়ঙ্করভাবে কাঁপছিল, মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। তার চোখ বড় বড় করে খোলা, কিন্তু কোনো কিছুর দিকে স্থির নয়। সে ছাদের দিকে বা হয়তো তার পেছনের কিছুর দিকে তাকিয়েছিল। তারেক তার পাশে হাঁটু গেড়ে বসে তার হাত শক্ত করে ধরে বারবার তার নাম ধরে চিৎকার করছিল। সে কাঁদছিল, সত্যিকারের চোখের পানি তার গাল বেয়ে পড়ছিল। আমি তাকে আগে কখনো কাঁদতে দেখিনি, এমনকি ৩ বছর আগে যখন তার মা মারা গিয়েছিল তখনও না। কিন্তু এখন সে রানিয়ার জন্য কাঁদছিল। এটা আমার সব সন্দেহ নিশ্চিত করল। এটা শুধু ক্ষণস্থায়ী কোনো সম্পর্ক ছিল না, সে তাকে সত্যিই ভালোবাসত। আমি আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম, নড়তে পারছিলাম না। আমার পা যেন মেঝের সাথে আটকে গিয়েছিল। আমি প্রায় খালি ওয়াইন গ্লাসটা আমার হাতে ধরে রেখেছিলাম। আমার আঙুলগুলো ওটা এত শক্ত করে ধরেছিল যে আমার হাড়ের জোড়াগুলো সাদা হয়ে গিয়েছিল। হলের ভেতরে গরম থাকা সত্ত্বেও আমি অনুভব করলাম আমার শরীরে ঠান্ডা স্রোত নামছে। গান পুরোপুরি থেমে গিয়েছিল। এখন শুধু চিৎকার, বিভ্রান্তিকর কথাবার্তা আর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ভারী পারফিউমের গন্ধ এখনও ছিল, কিন্তু এখন তার সাথে ভয়ের গন্ধ, মৃত্যুর গন্ধ মিশে গিয়েছিল। আমার পেটে মোচড় দিয়ে বমি ভাব হলো। আমি পালাতে চাইছিলাম, অদৃশ্য হয়ে যেতে চাইছিলাম, এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছিলাম। কিন্তু আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, দেখতে লাগলাম। ধূসর চুলের একজন লম্বা লোক, মনে হয় একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, তার মোবাইল ফোনে চিৎকার করছিলেন। তিনি ঠিকানা দিচ্ছিলেন, অ্যাম্বুলেন্সকে দ্রুত আসতে বলছিলেন। কালো পোশাক পরা আরেকজন মহিলা লোকদের রানিয়ার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিলেন যাতে জায়গা ফাঁকা হয়, কিন্তু তাদের বেশিরভাগই যেন শকের মধ্যে ছিল। তারা দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়েছিল, কি হচ্ছে বুঝতে পারছিল না। একজন লোক, মনে হলো প্রাথমিক চিকিৎসা জানে, সে রানিয়ার নাড়ি পরীক্ষা করার চেষ্টা করল। সে তার আঙুল রানিয়ার ঘাড়ে রাখল, অপেক্ষা করল, তারপর চিন্তিত মুখে তারেকের দিকে তাকাল। সে কিছু একটা বলল যা আমি শুনতে পেলাম না, কিন্তু আমি তারেকের প্রতিক্রিয়া দেখলাম। সে আরও জ্বলে চিৎকার করে উঠল, ব্যথা আর হতাশায় মেশানো এক চিৎকার। সে রানিয়াকে ঝাঁকাচ্ছিল, তাকে জাগানোর চেষ্টা করছিল, তাকে চোখ খোলার জন্য মিনতি করছিল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি ঘটনাস্থলের একটু কাছে গেলাম, কিন্তু খুব বেশি কাছে না। আমি চেয়েছিলাম আমাকে হলের অন্য সবার মতোই দেখাক, হতভম্ব, ভীত এবং কি ঘটছে তা বুঝতে না পারা। কিন্তু ভেতরে ভেতরে আমি সত্যটা জানতাম। আমি ঠিক জানতাম কি হয়েছে। আমি জানতাম তারেক গ্লাসে যে তরল মিশিয়েছিল সেটাই এখন রানিয়াকে মেরে ফেলছে, এবং আমি জানতাম যে আমিই এর কারণ। আমি গ্লাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিই বেছে নিয়েছিলাম যে আমার বদলে সে বিষ পান করবে। কিন্তু আমার কি অন্য কোনো উপায় ছিল? আমার কি করা উচিত ছিল? আমি বিষ পান করে মারা যেতাম আর সে এবং রানিয়া উৎসব করত? না, আমি সেটা হতে দিতাম না। যদি আজ রাতে কাউকে মরতেই হয়, তবে সেই মরুক যে এটার যোগ্য। কিন্তু আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। রানিয়া কি সত্যিই মৃত্যুর যোগ্য ছিল? হ্যাঁ, সে একজন অহংকারী এবং অভদ্র মহিলা ছিল। হ্যাঁ, সে আমাকে অপমান করত এবং আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এর জন্য কি মৃত্যু প্রাপ্য? আমি কি এখন তারেকের চেয়ে ভালো কিছু? সে আমাকে মারার চেষ্টা করেছিল আর আমি তাকে মারার চেষ্টা করলাম। এই গল্পে আমরা সবাই খুনি, আমাদের মধ্যে কেউ নির্দোষ নয়। চিন্তাগুলো আমার মাথায় ভীতিকর গতিতে ঘুরছিল, একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছিল, আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। আমি গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু বাতাস খুব ভারী আর দমবন্ধ করা মনে হচ্ছিল। বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলাম, শব্দটা দ্রুত এগিয়ে আসছিল। হলের বড় দরজা খুলে গেল এবং প্যারামেডিকরা ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে ফার্স্ট এইড কিট এবং ভাঁজ করা স্ট্রেচার ছিল। তারা সোজা রানিয়ার দিকে গেল। লোকজন তাদের জায়গা করে দেওয়ার জন্য সরে গেল। প্রথম প্যারামেডিক, নীল ইউনিফর্ম পরা 40 এক ব্যক্তি, রানিয়ার পাশে হাঁটু গেড়ে বসল এবং তাকে পরীক্ষা করতে শুরু করল। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলছিল, তারেক এবং অন্যদের প্রশ্ন করছিল। কি হয়েছে? কখন লক্ষণ দেখা দিল? সে কি পান করছিল? তার কি কোনো জানা অ্যালার্জি আছে? তারেক কাঁপা কাঁপা গলায় উত্তর দিচ্ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে যেই গ্লাস থেকে রানিয়া পান করেছে সে সম্পর্কে কিছুই বলল না। সে বলল না যে কয়েক মিনিট আগেই গ্লাসটা তার হাতে ছিল। সে এমন কিছুই বলল না যা তাকে ঘটনার সাথে জড়াতে পারে। দ্বিতীয় প্যারামেডিক,
ছোট চুলের এক তরুণী রানিয়াকে স্ট্রেচারে তোলার চেষ্টা করছিল। রানিয়ার নড়াচড়া এখন ধীর হয়ে গিয়েছিল। কাঁপুনি প্রায় থেমে গিয়েছিল। তার শরীরটা এখন নিস্তেজ আর ভারী হয়ে গেছে। তার চোখ আর বড় বড় করে খোলা ছিল না, ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছিল। প্রথম প্যারামেডিক তার মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে দিচ্ছিল। সে আবার তার নাড়ি পরীক্ষা করল। সে তার সহকর্মীর দিকে তাকিয়ে কিছু একটা বলল যা আমি বুঝলাম না, কিন্তু আমি তার মুখে স্পষ্ট উদ্বেগ দেখতে পেলাম। তারা দ্রুত তাকে স্ট্রেচারে তুলে নিল। তারা খুব দক্ষতা এবং দ্রুততার সাথে কাজ করছিল, কিন্তু সেখানে একটা তাড়া ছিল, এমন একটা অনুভূতি যে সময় শেষ হয়ে যাচ্ছে। তারেক তাদের পিছু পিছু দরজার দিকে গেল। সে তখনও কাঁদছিল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছিল। সে স্ট্রেচারের এক পাশ ধরল, যেন সে নিজেই সেটা বহন করতে চায়। প্যারামেডিকরা তাকে বাধা দিল না, তাকে তাদের পাশে হাঁটতে দিল। দরজার কাছে গিয়ে তারেক এক মুহূর্তের জন্য থামল এবং পেছনে তাকাল। তার চোখ আমাকে খুঁজছিল। সে আমাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখল। এক মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হল। তার চোখে কিছু একটা ছিল, এমন কিছু যা আমি ব্যাখ্যা করতে পারলাম না। সেটা কি ভয় ছিল? সেটা কি অপরাধ বোধ ছিল? নাকি সে ভাবছিল আমি কোথায় এবং কি করছি? আমি তার মনের ভাব পড়তে পারলাম না। তারপর সে ঘুরে দাঁড়াল এবং প্যারামেডিকদের সাথে বেরিয়ে গেল। রানিয়া চলে গেল, কিন্তু বাকি অতিথিরা হলে রয়ে গেল। লোকজন ফিসফিস করে কথা বলতে শুরু করল। তারা যা ঘটেছে তা নিয়ে আলোচনা করছিল, বোঝার চেষ্টা করছিল। আমি কিছু ধারণা শুনতে পেলাম। একজন বলল তার হয়তো খাবার বা পানীয়তে কোনো কিছুতে তীব্র অ্যালার্জি ছিল। আরেকজন বলল সে হয়তো ভুল ওষুধ খেয়েছিল। একজন বয়স্ক মহিলা বললেন যে আজকালকার কম বয়সী মেয়েরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেয় না এবং অনেক বেশি পান ও ধূমপান করে। তারা ব্যাখ্যা খুঁজছিল, যৌক্তিক কারণ খুঁজছিল। কেউ সেই ভয়ঙ্কর সত্যটা ভাবছিল না, কেউ বিষের কথা ভাবছিল না, কেউ জানত না যে তাদের মধ্যে একজন খুনি আছে। আসলে দুজন খুনি, যদি আমি নিজেকেও ধরি। কোম্পানির ম্যানেজার, ঘন গোঁফওয়ালা একজন মোটা লোক, সেই ছোট মঞ্চে উঠলেন যেখানে কয়েক মিনিট আগেও মিউজিশিয়ানরা বাজাচ্ছিল। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন যে পার্টি এখন শেষ এবং সবাইকে শান্তভাবে চলে যেতে অনুরোধ করলেন। তিনি বললেন যে তারা রানিয়ার অবস্থার খোঁজ খবর রাখবেন এবং কোনো খবর পেলে সবাইকে জানাবেন। তিনি সবাইকে তাদের সহানুভূতির জন্য ধন্যবাদ জানালেন। লোকজন তাদের কোট এবং ব্যাগ গোছাতে শুরু করল এবং বের হওয়ার দিকে এগোল। পরিবেশটা ছিল বিষাদগ্রস্ত এবং ভারী। সবাই নিচু গলায় কথা বলছিল। কেউ কেউ কাঁদছিল, অন্যরা নীরব শকের মধ্যে ছিল। আমিও চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। টেবিল থেকে আমার ছোট ব্যাগটা তুলে নিলাম। আমার হাত তখনও অল্প অল্প কাঁপছিল। আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করলাম, স্বাভাবিক দেখানোর চেষ্টা করলাম। একদল লোকের সাথে আমি হল থেকে বের হলাম। বাইরের ঠান্ডা বাতাস আমার মুখে লাগল। ভেতরের দম বন্ধ করা পরিবেশের পর এটা সতেজ মনে হল। রাস্তাটা মোটামুটি অন্ধকার ছিল, শুধু রাস্তার বাতি আর হোটেলের আলোয় আলোকিত। অ্যাম্বুলেন্সটা আগেই চলে গিয়েছিল, হয়তো হাসপাতালের পথে। আমি তারেককে কোথাও দেখলাম না। সম্ভবত সে রানিয়ার সাথে অ্যাম্বুলেন্সে চলে গেছে। আমি ফুটপাথে এক মুহূর্ত দাঁড়ালাম। নিশ্চিত ছিলাম না আমার কি করা উচিত। আমার কি হাসপাতালেও যাওয়া উচিত? আমার কি ভান করা উচিত যে আমি রানিয়ার জন্য চিন্তিত? কিন্তু সেটা অদ্ভুত দেখাবে। সবাই জানে আমি আর রানিয়া আর বন্ধু ছিলাম না। আমি যদি হাসপাতালে যাই তবে তা সন্দেহ জাগাতে পারে। সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি ফিরে যাব। আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব যতক্ষণ না তারেক ফিরে আসে বা আমাকে ফোন করে। আমি ফোন অ্যাপের মাধ্যমে একটা ট্যাক্সি ডাকলাম। কয়েক মিনিটের মধ্যে গাড়ি চলে এলো। আমি পেছনে সিটে বসলাম এবং ড্রাইভারকে আমাদের বাড়ির ঠিকানা দিলাম। যাত্রাটা ছিল নীরব। ড্রাইভার আমার সাথে কথা বলার চেষ্টা করেনি এবং আমি তার জন্য কৃতজ্ঞ ছিলাম। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। রাস্তাগুলো দ্রুত পার হয়ে যাচ্ছিল। দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল। কিছু রেস্তোরাঁ তখনও খোলা ছিল। তাদের উষ্ণ আলো অন্ধকার ভেদ করে আসছিল। বাইরে একটা সাধারণ জীবন চলছিল, অথচ আমার জীবন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পৃথিবী কিভাবে স্বাভাবিকভাবে চলতে পারে যখন আমি ভেতর থেকে ভেঙে পড়ছি? আমি 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম। আমি ভাবার চেষ্টা করলাম, সামনে কি হবে তার পরিকল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু আমার মস্তিষ্ক শূন্য ছিল। আমি স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম না। আমার মাথায় শুধু ঘুরছিল রানিয়ার পড়ে যাওয়ার দৃশ্য, তার চিৎকারের শব্দ আর তারেকের আতঙ্কিত চাউনি। আমরা বাড়িতে পৌঁছালাম। আমি ড্রাইভারকে ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামলাম।
আমাদের বাড়িটা একটা শান্ত পাড়ায় 3 তলা বিশিষ্ট পাশাপাশি লাগানো বাড়ি। আমি প্রধান দরজা খুললাম এবং ভেতরে ঢুকলাম। জায়গাটা অন্ধকার আর ঠান্ডা ছিল। আমি আলো জ্বালালাম। সবকিছু তেমনই ছিল যেমনটা আমি কয়েক ঘন্টা আগে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু অন্যরকম মনে হচ্ছিল। এই বাড়িটা, যেটা আমি তারেকের সাথে বছরের পর বছর ভাগ করেছি, এই জায়গাটা যেটা নিরাপত্তার আশ্রয়স্থল হওয়ার কথা ছিল, এখন সেটা অদ্ভুত আর ভীতিকর মনে হচ্ছিল। আমি এরপর কিভাবে কোনো কিছু বিশ্বাস করব? আমি কিভাবে এমন একটা বিছানায় ঘুমাবো যা আমি এমন এক লোকের সাথে ভাগ করেছি যে আমাকে মারার চেষ্টা করেছিল? আমি বসার ঘরের সোফায় বসলাম। আমি আমার পোশাক বা জুতো খুললাম না। আমি অন্ধকারে বসে রইলাম, শূন্যের দিকে তাকিয়ে। যদি আমি বড় কোনো ভুল করে থাকি, যদি রানিয়া মারা যায়, আমি একজন খুনি হব, যদিও কেউ জানবে না, আমি জানব। সারা জীবন আমাকে এই ভার বহন করতে হবে। কিন্তু অন্যদিকে অন্য উপায়টা কি ছিল? আমি বিষ পান করতাম? আমি মরে যেতাম? না, আমি মরার জন্য প্রস্তুত ছিলাম না। আমি এমন এক পুরুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম না যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং এমন এক নারীর জন্য যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। হয়তো আপনারা ভাবছেন, কেন আমি তখনই তার মুখোমুখি হলাম না? কেন আমি চিৎকার করে সবার সামনে তাকে ফাঁস করে দিলাম না? সময় খুব ধীর গতিতে পার হচ্ছিল। আমি সোফায় বসেছিলাম, নড়তে বা স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম না। ফোনটা আমার হাতে ছিল, প্রতি মিনিটে সেটার দিকে তাকাচ্ছিলাম, তারেকের কোনো মেসেজ বা কলের অপেক্ষায়। বাড়িতে পিন পতন নীরবতা ছিল। আমি শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাচ্ছিলাম। এর নিয়মিত স্পন্দন আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে সময় বয়ে যাচ্ছে। প্রতিটি শব্দ আমার উদ্বেগ বাড়িয়ে দিচ্ছিল। এখন হাসপাতালে কি হচ্ছে? রানিয়া কি এখনও বেঁচে আছে? ডাক্তাররা কি বুঝতে পেরেছে যে তাকে বিষ দেওয়া হয়েছে? তারা কি কাউকে সন্দেহ করবে? আমি সেই রাতের প্রতিটি ঘটনা মনে করার চেষ্টা করলাম। আমি যখন গ্লাস বদল করেছিলাম, তখন কি কেউ আমাকে দেখেছিল? আমার মনে হলের প্রতিটি মুখের ছবি ভেসে উঠল। আমি মনে করার চেষ্টা করলাম সেই মুহূর্তে কেউ আমার দিকে তাকিয়েছিল কিনা, কিন্তু স্মৃতিগুলো ঝাপসা ছিল। সবকিছু খুব দ্রুত ঘটেছিল। আমি নার্ভাস ছিলাম এবং কাজের প্রতি মনোযোগী ছিলাম। আমি আসলে খেয়াল করিনি আমার চারপাশে কে ছিল। হয়তো কেউ নজর রাখছিল, হয়তো হলে ক্যামেরা ছিল। বড় হোটেলগুলোতে সাধারণত সিসিটিভি ক্যামেরা থাকে, কিন্তু ক্যামেরায় কি আমার কাজটা স্পষ্টভাবে ধরা পড়েছে? কেউ কি দেখতে পাবে যে আমি গ্লাস বদল করেছি? আমি সোফা থেকে উঠলাম এবং ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। হাই হিল জুতোর কারণে আমার পায়ে ব্যথা করছিল, কিন্তু আমি জুতো খুললাম না। শারীরিক ব্যথা আমাকে পুরোপুরি আতঙ্কের গহ্বরে তলিয়ে যাওয়া থেকে আটকাতে সাহায্য করছিল। আমি রান্নাঘরে গেলাম এবং এক গ্লাস জল ঘরলাম। আমি দ্রুত সেটা পান করলাম। আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের চারপাশটা দেখলাম। সবকিছু পরিষ্কার আর পরিপাটি ছিল। আমি আজ সকালে পার্টিতে যাওয়ার আগে জায়গাটা পরিষ্কার করেছিলাম। মনে হচ্ছে সেটা অনেক যুগ আগের ঘটনা, অন্য এক জীবনের কথা। আজ সকালে আমি যে মানুষটা ছিলাম সে আর নেই। আমি বদলে গেছি। আমি অন্য মানুষ হয়ে গেছি। এমন একজন যে এমন কাজ করতে পারে যা আমি কখনো কল্পনাও করিনি। আমি বসার ঘরে ফিরে এলাম। আমি আবার আমার ফোন বের করলাম এবং নিউজ অ্যাপ খুললাম। হোটেলের কোনো ঘটনা বা কোম্পানির পার্টিতে বিষক্রিয়া নিয়ে কোনো খবর ছিল না। এখনও অনেক সকল খবর ছড়াতে সময় লাগে। হয়তো কাল এই গল্প সব জায়গায় থাকবে, অথবা হয়তো থাকবে না। হয়তো এটা একটা ছোট স্থানীয় ঘটনা হয়েই থাকবে। পার্টিতে কারো হঠাৎ অসুস্থ হয়ে পড়া। সত্যটা কেউ জানবে না, শুধু আমি আর তারেক ছাড়া। তারেক, তার নামটা আমার মাথায় একটা বিরক্তিকর সুরের মতো বাজছিল। শুরুতে আমি তাকে কত ভালোবাসতাম। 8 বছর আগে যখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন আমার মনে হয়েছিল আমিই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সে সুদর্শন ছিল, কাজে সফল ছিল, আমার পরিবারের সাথে খুব ভদ্র ছিল। আমার বাবা মা আমার পছন্দে খুশি ছিলেন। তারা আমাকে বলেছিলেন যে আমি খুব ভাগ্যবান যে তার মতো একজন স্বামী পেয়েছি, আর আমি সেটা বিশ্বাস করেছিলাম। আমরা একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলাম, যেখানে 300 জনের বেশি অতিথি নিমন্ত্রিত ছিল। সেটা ছিল আমার জীবনের সেরা রাত, বা আমি অন্তত তাই ভেবেছিলাম। প্রথম কয়েক বছর ভালোই ছিল। আমরা সুখী ছিলাম, বা অন্তত আমি সুখী ছিলাম। আমি জানতাম না তার মাথায় কি চলছে। প্রায় 2 বছর আগে থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সে কেমন যেন ঠান্ডা আর দূরে সরে যেতে লাগল। সে দীর্ঘ সময় কাজ করত, বাড়ি ফিরত দেরিতে। আমি যখন তার দিন সম্পর্কে জিজ্ঞাসা করতাম, সে ছোট ছোট উত্তর দিত।
বিস্তারিত বলতে আগ্রহী ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম এটা শুধু কাজের চাপ, কিন্তু ব্যাপারটা চলতেই থাকল। পরিস্থিতি আরও খারাপ হলো। সে আমাকে স্পর্শ করা এড়াতে শুরু করল। রাতে আমি যখন তার কাছে যাওয়ার চেষ্টা করতাম, সে আমার দিকে পিঠ ঘুরিয়ে নিত এবং বলতো সে ক্লান্ত। আমরা সত্যিকার অর্থে কথা বলা বন্ধ করে দিলাম। আমাদের জীবন একটা যান্ত্রিক রুটিনে পরিণত হলো। আমরা ঘুম থেকে উঠি, আমি কাজে যাই, আমি বাড়ির কাজ করি, সে ফেরে, আমরা নীরবে রাতের খাবার খাই, একই বিছানায় ঘুমাই, কিন্তু আমরা একে অপরের থেকে কিলোমিটার দূরে। 6 মাস আগে আমি প্রথম রানিয়ার নাম শুনি। কাজের কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তার নাম এসেছিল। সে বলেছিল রানিয়া তার ডিপার্টমেন্টের নতুন কর্মী, খুব স্মার্ট আর দক্ষ। তখন আমি বিষয়টা নিয়ে খুব একটা ভাবিনি, কিন্তু এরপর সে তার কথা আরও বেশি বলতে শুরু করল। রানিয়া এটা বলেছে, রানিয়া ওটা করেছে। তার নাম উচ্চারণের ধরনে কিছু একটা ছিল, একটা বিশেষ সুর, এক অদ্ভুত উষ্ণতা। আমি সন্দেহ করতে শুরু করলাম। আমি পরকীয়ার চিরাচরিত লক্ষণগুলো লক্ষ্য করতে শুরু করলাম। মোবাইল ফোনে নতুন পাসওয়ার্ড, আমার কাছ থেকে মেসেজ লুকোনো, বাড়ি ফিরে সাথে সাথে গোসল করতে যাওয়া, মাঝে মাঝে তার কাপড়ে মেয়েদের পারফিউমের গন্ধ। আমি একবার সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম তার এবং রানিয়ার মধ্যে কিছু চলছে কিনা। সে হেসেছিল। সে বলেছিল আমি কল্পনা করছি। সে বলেছিল আমি সন্দেহবাতিক আর বিরক্তিকর স্ত্রী হয়ে যাচ্ছি। সে বলেছিল আমাকে তাকে আরও বিশ্বাস করা উচিত। আমাকে সে অপরাধী বোধ করিয়েছিল, কারণ আমি তাকে সন্দেহ করেছিলাম। সে আমাকে এমনভাবে অনুভব করিয়েছিল যেন সমস্যাটা আমার, তার নয়। আর যেহেতু আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, যেহেতু আমি সত্যের মুখোমুখি হতে ভয় পেচ্ছিলাম, তাই আমি তার কথা বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার সন্দেহগুলোকে মাটি চাপা দিয়েছিলাম এবং আরও ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার মনের গভীরে আমি সত্যটা জানতাম। আমি জানতাম সে মিথ্যে বলছে। আর আজ রাতে আমি নিজের চোখে প্রমাণ দেখলাম। আমি দেখলাম সে আমাকে মারার চেষ্টা করছে। এটা শুধু আবেগের বিশ্বাসঘাতকতা ছিল না, এটা তার থেকে অনেক বেশি কিছু ছিল। সে আমাকে মৃত দেখতে চেয়েছিল। কেন? যাতে সে রানিয়ার সাথে কোনো বাধা ছাড়াই থাকতে পারে, যাতে তাকে ডিভোর্স দিতে না হয় এবং সম্পত্তি ভাগ করতে না হয়, নাকি সে আমাকে এতটাই ঘৃণা করত যে সে আমাকে তার জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল? আমি উত্তরটা জানতাম না, কিন্তু আমি জানতাম যে আমি আর নিরাপদ নই। আমি আর তার সাথে থাকতে পারব না। আমি আর তাকে বিশ্বাস করতে পারব না। হঠাৎ ফোন বেজে উঠল। আমি চমকে উঠলাম। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। স্ক্রিনের দিকে তাকালাম। তারেক ফোন করেছে। আমি এক মুহূর্ত ইতস্তত করলাম। ফোনটা ধরে আমার হাত কাঁপছিল। আমার কি ধরা উচিত? সে কি বলবে? অবশেষে আমি রিসিভ বাটনে চাপ দিলাম এবং ফোনটা কানে তুললাম। আমি কিছু বললাম না। অপেক্ষা করলাম সে আগে কথা বলুক। অপর প্রান্ত থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, ক্লান্ত এবং বিধ্বস্ত কণ্ঠ। সে বলল রানিয়া হাসপাতালে, ইন্টেন্সিভ কেয়ারে আছে। সে বলল তার অবস্থা খুব খারাপ। সে বলল ডাক্তাররা ঠিক জানে না তার কি হয়েছে, কিন্তু তারা তীব্র বিষক্রিয়ার সন্দেহ করছে। আমি এমন স্বরে উত্তর দিলাম যা চিন্তিত শোনানোর চেষ্টা ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তার কিছু লাগবে কিনা, আমার হাসপাতালে যাওয়া উচিত কিনা। সে বলল না। সে বলল সে আজ রাতে ওখানেই থাকবে। সে তাকে একা ছাড়বে না। আমি বুকে রাগ ফুটতে অনুভব করলাম। সে তাকে একা ছাড়বে না, অথচ সে আমাকে একা মরার জন্য ফেলে রাখতে প্রস্তুত ছিল। আমি জিজ্ঞেস করলাম সেখানে পুলিশ আছে কিনা, তারা তদন্ত করছে কিনা। সে উত্তর দেওয়ার আগে এক মুহূর্ত থামল। সে বলল তারা ডাক্তারদের সাথে কথা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছুই পরিষ্কার নয়। সে বলল তারা মনে করছে হয়তো সে এমন কিছু খেয়েছে বা পান করেছে যা থেকে তার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কয়েক মিনিট পর আমরা কল শেষ করলাম। আমার সাথে তার কথোপকথন ছিল একদম ঠান্ডা, প্রায় আনুষ্ঠানিক। সে আমার কথা জিজ্ঞেস করল না, আমি কিভাবে বাড়ি ফিরেছি তা জানল না। সে আমার অবস্থার কোনো তোয়াক্কাই করল না। তার সমস্ত চিন্তা রানিয়াকে নিয়ে। সেটা একদম পরিষ্কার ছিল। আমি ফোনটা টেবিলের ওপর রাখলাম এবং সেটার দিকে তাকিয়ে রইলাম। এই কলটা ছিল আরেকটা নিশ্চিতকরণ, যা আমি ইতিমধ্যেই জানতাম। সে আমাকে ভালোবাসে না। হয়তো সে আমাকে বছরের পর বছর ধরে ভালোবাসেনি। হয়তো সে আমাকে কখনোই ভালোবাসেনি। হয়তো সে আমাকে বিয়ে করেছিল কারণ আমি উপযুক্ত ছিলাম, কারণ আমার পরিবার সম্মানিত ছিল, কারণ আমি নিরাপদ পছন্দ ছিলাম। কিন্তু আমি আসলে যা সে চেয়েছিল তা ছিলাম না। আমি শোবার ঘরে গেলাম। ঘরটা গোছানো ছিল, বিছানাটা যত্ন করে পাতা। আমি দীর্ঘ সময় ধরে বিছানার দিকে তাকিয়ে রইলাম। আজ রাতে এখানে ঘুমানোর কথা আমি কল্পনাও করতে পারছিলাম না। যে বালিশে সে মাথা রাখত সেখানে শোয়ার কথা আমি ভাবতেই পারছিলাম না।
আমি আলমারি খুললাম এবং একটা কম্বল আর বালিশ বের করলাম। সেগুলো নিয়ে আমি বসার ঘরে ফিরে এলাম। সোফায় কম্বল পেতে আমি শোবার ব্যবস্থা করলাম। অবশেষে আমি আমার পোশাক আর জুতো খুললাম। একটা আরামদায়ক নাইটি পরলাম। কিন্তু ঘুমানো অসম্ভব ছিল। আমি সোফায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ খোলা, মস্তিষ্ক বিরামহীনভাবে ঘুরছে। আমি আমার বিকল্পগুলো নিয়ে ভাবলাম, এখন আমার কি করা উচিত? আমাকে এই বাড়ি ছাড়তে হবে, এটা পরিষ্কার। যে লোক আমাকে মারার চেষ্টা করেছে তার সাথে আমি থাকতে পারি না। কিন্তু আমি কোথায় যাব? আমার পরিবার অন্য শহরে থাকে, এখান থেকে কয়েক ঘন্টার পথ। আমার বন্ধু খুব কম এবং তাদের বেশিরভাগই আমার আর তারেকের সাধারণ বন্ধু। আমি নিশ্চিত ছিলাম না কাকে বিশ্বাস করা যায়। হয়তো আমার কয়েকদিনের জন্য কোনো হোটেলে যাওয়া উচিত, যাতে আমি আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারি, একটা পরিকল্পনা করতে পারি। কিন্তু তার আগে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। যদি তারেক জানতে পারে যে আমিই গ্লাস বদলেছি, যদি সে জানতে পারে যে রানিয়ার এই অবস্থার জন্য আমিই দায়ী, সে তখন কি করবে? সে কি আবার আমাকে মারার চেষ্টা করবে? এবার হয়তো আরও নিশ্চিত কোনো উপায়ে। আমি সিদ্ধান্ত নিলাম আমার প্রমাণের দরকার, এমন কিছু যা আমাকে রক্ষা করবে যদি সে আমার ক্ষতি করার বা আমাকে দোষারোপ করার চেষ্টা করে। আমার সেই ছোট শিশিটার কথা মনে পড়ল, যেটা আমি তাকে পকেট থেকে বের করতে দেখেছিলাম। ওটা কি এখনও তার কাছে আছে, নাকি সে ওটা ফেলে দিয়েছে? যদি ওটা এখনও তার জ্যাকেটের পকেটে থাকে, তবে সেটা হবে শক্তিশালী প্রমাণ। আমি সোফা থেকে উঠে আবার শোবার ঘরে গেলাম। তার আলমারি খুললাম। রাতে সে যে জ্যাকেটটা পরেছিল সেটা সেখানে ঝোলানো ছিল। আমি ভেতরের পকেটে হাত ঢোকালাম, পকেট খালি। অন্য পকেটটাও দেখলাম, খালি। আমি হতাশ হলাম, কিন্তু তারপরেই আমি ঘরের কোণে লন্ড্রি বাস্কেটটা লক্ষ্য করলাম। আমি সেখানে গিয়ে তার প্যান্টটা খুঁজে বের করলাম, যেটা সে তার পকেটে। ডান দিকের ছোট পকেটে আমি শক্ত এবং ঠান্ডা কিছু একটা স্পর্শ করলাম। আমি সেটা বের করলাম। ওটা ছিল সেই শিশিটা, সেই ছোট স্বচ্ছ শিশিটা যা আমি তাকে ব্যবহার করতে দেখেছিলাম। ওটা প্রায় খালি ছিল, কিন্তু তলায় তখনও সামান্য তরল অবশিষ্ট ছিল। আমি খুব সাবধানে সেটা ধরলাম। এটাই ছিল সেই হাতিয়ার যা দিয়ে সে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই স্বচ্ছ, দেখতে নির্দোষ তরলটি আমার জীবন শেষ করে দেওয়ার কথা ছিল। আমি আলোর নিচে ওটার দিকে তাকালাম। ওটার গায়ে কোনো চিহ্ন বা লেখা ছিল না। ওটার কোনো স্পষ্ট গন্ধ ছিল না। এটা কি ছিল? নিশ্চিতভাবেই কোনো এক ধরনের বিষ, কিন্তু কোন ধরনের? আর সে এটা কোথায় পেল? সে কি এটা কালোবাজার থেকে কিনেছে? কেউ কি তাকে এটা দিয়েছে? প্রশ্ন ছিল অনেক, কিন্তু উত্তর ছিল খুব কম। আমি শিশিটা নিলাম এবং আমার ব্যক্তিগত ব্যাগে লুকিয়ে রাখলাম। এটা ছিল আমার জন্য বীমা, প্রমাণ যদি আমার প্রয়োজন হয়। কিন্তু আমি জানতাম যে আমি নিজেকে না জড়িয়ে এটা ব্যবহার করতে পারব না। যদি আমি পুলিশকে শিশিটার কথা বলি, তারা আমাকে জিজ্ঞেস করবে আমি কিভাবে এটা সম্পর্কে জানলাম। তারা আমাকে সেই রাতের কথা জিজ্ঞেস করবে এবং হয়তো তারা আবিষ্কার করবে যে আমিই গ্লাস অদলবদল করেছি। আমি ফাঁদে পড়েছিলাম। আমরা দুজনেই ফাঁদে পড়েছিলাম, আমি আর তারেক, মিথ্যা আর প্রাণঘাতী গোপনীয়তার এক জালে। জানালা দিয়ে ভোরের আলো আসতে শুরু করল। আমি এক মুহূর্তের জন্য ঘুমাইনি। আমি সোফায় শুয়ে রইলাম, আমার চোখ ছাদের দিকে তাকিয়েছিল। আমার চিন্তাগুলো এক অন্তহীন ঘূর্ণিপাকে ঘুরছিল। আমার শরীরের প্রতিটি পেশি টান টান এবং ব্যথার্থ ছিল। আমি পাখির সকালের কিচিরমিচির শব্দ শুনতে পেলাম। এই বাড়ির বাইরে জীবন চলছিল, অথচ আমি আটকে ছিলাম এক অন্তহীন দুঃস্বপ্নে। আমি সোফা থেকে উঠলাম এবং বাথরুমে গেলাম। আয়নায় আমি নিজের দিকে তাকালাম। যে মুখটা আমি দেখলাম তা এমন এক নারীর যাকে আমি চিনি না। আমার চোখের নিচে কালো দাগ, আমার চামড়া ফ্যাকাশে, আমার চুল উস্কো খুস্কো। আমাকে ভূতের মতো দেখাচ্ছিল। গতকাল আমি যে মানুষটা ছিলাম তার এক অস্পষ্ট সংস্করণ। আমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলাম। অনুভূতিটা চমকে দেওয়ার মতো ছিল, কিন্তু এটা আমাকে সামান্য মনোযোগ দিতে সাহায্য করল। আমি ধীরে ধীরে মুখ মুছলাম। প্রতিটি নড়াচড়ায় কষ্ট হচ্ছিল। আমি বসার ঘরে ফিরে এলাম এবং আমার ফোনটা তুলে নিলাম। সেখানে অনেকগুলো অচেনা নম্বরের মেসেজ ছিল। সম্ভবত তারিকের সহকর্মীরা রানিয়ার খোঁজ খবর নিচ্ছিল। আমি কোনোটারই উত্তর দিলাম না। আমার ছোট বোনেরও একটা মেসেজ ছিল। সে জিজ্ঞেস করছিল পার্টি কেমন হয়েছে। আমি তাকে ছোট একটা উত্তর লিখলাম। আমি বললাম সব ভালো ছিল এবং আমি শুধু ক্লান্ত। আমি তাকে সত্যটা বলতে পারলাম না। আমি কাউকেই বলতে পারলাম না। আমি রান্নাঘরে গেলাম এবং নিজের জন্য এক কাপ চা বানালাম। গরম পানি ঢালার সময় আমার হাত তখনও একটু কাঁপছিল। আমি টেবিলে বসলাম এবং কাপটা 2 হাতে ধরলাম। আমার ঠান্ডা আঙুলগুলোতে উষ্ণতা অনুভব করলাম। আমি ছোট একটা চুমুক দিলাম। চিনি মেশানো সত্ত্বেও স্বাদটা তেতো লাগছিল। এখন সবকিছুর স্বাদ অন্যরকম লাগছিল, ভয় আর অপরাধবোধের স্বাদ।
আমি কিছু খাওয়ার চেষ্টা করলাম, ফ্রিজ থেকে রুটি বের করলাম, কিন্তু আমি এক লোকমাও গিলতে পারলাম না। আমার পেট শক্ত হয়েছিল এবং ব্যথা করছিল। আমি আবার বমিভাব অনুভব করলাম। ঘড়িতে সকাল 7টা বেজে গিয়েছিল। মধ্যরাতের সেই ফোন কলের পর থেকে তারেকের কোনো খোঁজ পাইনি। সে কি তখনও হাসপাতালে ছিল? রানিয়া কি মারা গেছে? সে কি বেঁচে গেছে? না জানাটা আমাকে মেরে ফেলছিল। আমি আবার আমার ফোনে নিউজ অ্যাপ খুললাম। এবার আমি ছোট একটা নিবন্ধ পেলাম। শিরোনামে বলা হয়েছে, শহরের কেন্দ্রের এক হোটেলে পার্টি চলাকালীন রহস্যজনক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ত্রিশোর্ধ্ব এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। নিবন্ধটিতে তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আমি জানতাম সে রানিয়া। আমি পুরো লেখাটা পড়লাম। এতে বলা হয়েছে ডাক্তাররা বিষের ধরন নির্ধারণের জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন। এতে বলা হয়েছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। আমি হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা অনুভব করলাম। তদন্ত। তারা তদন্ত করবে, তারা প্রশ্ন করবে, তারা উত্তর খুঁজবে। আমি ফোনটা টেবিলের উপর রাখলাম এবং 2 হাত দিয়ে মাথা ধরলাম। আমাকে ভাবতে হতো, আমাকে বুদ্ধিমতী হতে হতো। যদি পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তবে আমি কি বলবো? আমি তাদের তারেক সম্পর্কে সত্যটা বলবো। কিন্তু যদি আমি সেটা করি, তারা জেনে যাবে যে আমি গ্লাস অদলবদল করেছি। আমিও ফেঁসে যাব। তারা আমাকে হত্যা বা হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত করতে পারে, যদিও সেটা আত্মরক্ষা ছিল। কে আমাকে বিশ্বাস করবে? আমি সাথে সাথে পুলিশের কাছে যাইনি, আমি কাউকে বলিনি। তার বদলে আমি গ্লাস অদলবদল করেছি। আইনের চোখে আমি ছিলাম দোষী, আমি ছিলাম খুনি। অন্য উপায় ছিল নীরবতা, ভান করা যে আমি কিছুই জানি না, শোকাহত এবং দুঃখিত স্ত্রী হওয়া। কিন্তু তারেক? আমি যদি চুপ থাকি, সেও চুপ থাকবে। আমরা দুজনেই আমাদের গোপন কথা চেপে রাখব। আমরা দুজনেই নিজেদের রক্ষা করব। কিন্তু এর মানে হল আমি তার সাথে এই বিষাক্ত বিয়েতে আটকে থাকব। আমি পালাতে পারব না, আমি নতুন জীবন শুরু করতে পারব না। আমরা চিরকাল এই প্রাণঘাতী গোপনীয়তা দ্বারা যুক্ত থাকব। আমি তালায় চাবি ঘোরার শব্দ শুনলাম। সদর দরজা খুলল। আমি আমার জায়গায় জমে গেলাম। তারেক ফিরছে। আমি বারান্দায় তার ভারী পায়ের শব্দ শুনলাম। সে রান্নাঘরে ঢুকল। তাকে আমার চেয়েও বেশি বিধ্বস্ত দেখাচ্ছিল। কান্না আর অনিদ্রার কারণে তার চোখ লাল এবং ফোলা ছিল। তার দানি সামান্য বড় হয়েছে। তার জামাকাপড় কোঁচকানো। টেবিলে আমাকে বসে থাকতে দেখে সে থামল। আমরা দীর্ঘক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের মাঝখানের নীরবতা ছিল ভারী এবং না বলা কথায় পূর্ণ। অবশেষে সে নীরবতা ভাঙল। সে কর্কশ গলায় বলল যে রানিয়া এখনও ইন্টেন্সিভ কেয়ারে আছে। তার অবস্থা খুব খারাপ। সে বলল ডাক্তাররা জানে না সে বাঁচবে কিনা। আমি এমন এক স্বরে তাকে জিজ্ঞেস করলাম, যা চিন্তিত এবং নির্দোষ দেখানোর চেষ্টা করছিল, যে তারা কি জানতে পেরেছে। সে বলল প্রাথমিক পরীক্ষায় তার শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু তারা এখনও ধরনটা শনাক্ত করতে পারেনি। সে বলল পুলিশ তার সাথে এবং পার্টিতে থাকা অন্যদের সাথে কথা বলেছে। আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম সে তাদের কি বলেছে। সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল, এমন এক দৃষ্টি যা আমি পড়তে পারলাম না। সে বলল সে শুধু তাদের সেটুকুই বলেছে যা সে দেখেছে। রানিয়া স্বাভাবিকভাবে পান করছিল এবং কথা বলছিল, তারপর হঠাৎ পড়ে গেল। সে গ্লাস সম্পর্কে কিছুই বলেনি। সে বলেনি যে ঘটনার কয়েক মিনিট আগে সে আমার বা তার কাছে ছিল। সে আমার সামনের চেয়ারে বসল, পকেট থেকে একটা প্যাকেট বের করে সিগারেট ধরাল। সে 2 বছর আগে ধূমপান ছেড়ে দিয়েছিল, কিন্তু মনে হচ্ছে সে এখন আবার শুরু করেছে। সে সিগারেটে গভীর টান দিল এবং ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল। সে শান্ত গলায় বলল, তার শান্ত ভাবটা ছিল বিপজ্জনক, যে সে মনে করে কেউ রানিয়ার ক্ষতি করার চেষ্টা করেছে। সে বলল এটা কোনো দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছাকৃতভাবে তার পানীয়তে কিছু মিশিয়েছে। এটা বলার সময় সে আমার চোখের দিকে তাকালো। সে আমার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। আমি আমার চেহারায় কোনো ভাব না রাখার চেষ্টা করলাম। আমি বললাম, এটা খুব ভয়ানক। আমি জিজ্ঞেস করলাম, কে এমন কাজ করতে পারে? সে কাঁধ ঝাঁকালো এবং বলল সে জানে না, তবে পুলিশ খুঁজে বের করবে। তারপর সে এমন কিছু বলল যা আমার শিরায় রক্ত জমিয়ে দিল। সে বলল পুলিশ পার্টিতে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায়, আমাকেও। সে বলল তারা আগামী কয়েকদিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করবে। আমি শান্ত থাকার ভান করলাম। আমি বললাম আমার আপত্তি নেই, আমি যেভাবে পারি সাহায্য করব। কিন্তু ভেতরে ভেতরে আতঙ্ক আমাকে শেষ করে দিচ্ছিল। আমি তাদের কি বলবো? আমি কেমন আচরণ করব? তারা কি সত্যটা জেনে যাবে?
তারেক টেবিলের অ্যাশট্রেতে তার সিগারেট নেভালো। সে বলল সে গোসল করে কয়েক ঘন্টা ঘুমাবে, তারপর আবার হাসপাতালে যাবে। সে উঠে দাঁড়ালো এবং আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি যেখানে বসেছিল আমি সেদিকে তাকিয়ে বসে রইলাম। কথোপকথনটা খুব অদ্ভুত ছিল। সে আমার রাত কেমন কেটেছে, আমি কেমন ঘুমিয়েছি বা আমার অনুভূতির কথা জিজ্ঞেস করল না। পার্টিতে আমাকে একা ফেলে আসার জন্যে সে ক্ষমাও চাইল না। সে আমার প্রতি কোনো আগ্রহই দেখালো না। তার সব চিন্তা রানিয়াকে ঘিরে। কিন্তু তার দৃষ্টিতে অন্য কিছু একটা ছিল, এমন কিছু যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সে কি আমাকে সন্দেহ করছে? সে কি মনে করে রানিয়ার এই অবস্থার জন্যে আমি দায়ী? কিন্তু সে এটা কিভাবে ভাবতে পারে? সে জানত যে আমি তাকে আমার গ্লাসে বিষ মেশাতে দেখেছি, নাকি সে জানে? দিনের বাকি সময়টা কাটল চরম উদ্বেগের মধ্যে। আমি ঘরের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা আর গোছগাছ দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার মন সব সময় বিক্ষিপ্ত ছিল। আমি প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া শুনতে পাচ্ছিলাম। তারেক শোবার ঘরে ঘুমাচ্ছিল। বিকেলে সে ঘুম থেকে উঠল, আবার গোসল করল এবং আমাকে বিদায় না জানিয়েই হাসপাতালে চলে গেল। আমি আবার বাড়িতে একা হয়ে গেলাম। একাকিত্বটা দম বন্ধ করা ছিল। দেয়ালগুলো যেন আমার দিকে এগিয়ে আসছিল। আমি অনুভব করলাম আমি আটকে গেছি, এই বাড়িতে, এই জীবনে, এই দুঃস্বপ্নে। সন্ধ্যায় দরজার বেল বাজল। আমি চমকে উঠলাম। আমার বুক ধপধপ করছিল। কে হতে পারে? আমি সাবধানে দরজার কাছে গেলাম এবং পিপ হুইং বা আই হোল দিয়ে তাকালাম। দুজন লোক আনুষ্ঠানিক পোশাকে দাঁড়িয়েছিল। একজনের হাতে ছোট একটা নোটবুক। পুলিশ। আমি ধীরে ধীরে দরজা খুললাম। প্রথমজন ছোট চুলের 40 এক গম্ভীর চেহারার লোক নিজের পরিচয় দিল। সে বলল সে ডিটেকটিভ মাগদি এবং ও তার সহকর্মী ডিটেকটিভ জায়েল। তারা বলল গতকাল রাতে কোম্পানির পার্টিতে ঘটা বিষক্রিয়ার ঘটনার তদন্ত করছে। তারা আমাকে কিছু প্রশ্ন করতে চায়। আমি তাদের ভেতরে ডাকলাম। আমরা বসার ঘরে বসলাম। ডিটেকটিভ মাগদি আমার সামনের চেয়ারে বসল আর জায়েল জানালার কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল এবং শুনছিল। মাগদি সহজ প্রশ্ন দিয়ে শুরু করল। আমার পুরো নাম, তারেকের সাথে আমার সম্পর্ক, আমরা কতদিন ধরে বিবাহিত, এসব জিজ্ঞেস করল। আমি শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিলাম। আমার গলার স্বর স্থির রাখার চেষ্টা করলাম। তারপর সে পার্টি নিয়ে প্রশ্ন করতে শুরু করল। আমরা কখন পৌঁছেছিলাম, কার সাথে কথা বলেছি, কি পান করেছি, কি খেয়েছি। প্রতিটি প্রশ্ন আমাকে সেই বিপজ্জনক সত্যের দিকে ঠেলে দিচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করল আমি রানিয়াকে চিনি কিনা। আমি হ্যাঁ বললাম। আমি বললাম সে আমার স্বামীর সহকর্মী। সে তার সাথে আমার সম্পর্কের কথা জানতে চাইল। আমি এক মুহূর্ত ইতস্তত করলাম। আমার কি সৎ হওয়া উচিত? আমার কি বলা উচিত যে আমরা বন্ধু ছিলাম না? আমি আংশিক সত্য বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল না। আমাদের দেখা হয়েছে শুধু কয়েকটা সামাজিক অনুষ্ঠানে। আমি উল্লেখ করলাম না যে সে আমাকে অপমান করত বা আমি তার আর তারেকের মধ্যে কোনো সম্পর্কের সন্দেহ করতাম। ডিটেকটিভ মাগডি তার নোটবুকে কিছু নোট লিখল, তারপর মাথা তুলে সরাসরি আমার দিকে তাকালো। সে আমাকে সেই প্রশ্নটা করল যা আমি ভয় পাচ্ছিলাম। সে জানতে চাইল আমি পার্টিতে অদ্ভুত কিছু লক্ষ্য করেছি কিনা, কেউ সন্দেহজনক আচরণ করছিল কিনা বা অস্বাভাবিক কোনো ঘটনা। আমার বুক এত জোরে ধপধপ করছিল যে আমি নিশ্চিত ছিলাম শব্দটা শোনা যাচ্ছে, কিন্তু আমি নিজেকে শান্তভাবে উত্তর দিতে বাধ্য করলাম। আমি বললাম আমি অদ্ভুত কিছু দেখিনি। আমি বললাম রানিয়া পড়ে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমি মিথ্যে বললাম, সরাসরি ডিটেকটিভের মুখের ওপর মিথ্যে বললাম। ঘর ঠান্ডা থাকা সত্ত্বেও আমি কপালে ঘাম জমতে অনুভব করলাম। ডিটেকটিভ জায়েল, যে এতক্ষণ চুপ ছিল, সে প্রথমবারের মতো কথা বলল। সে আমাকে জিজ্ঞেস করল রানিয়া পড়ে যাওয়ার সময় আমি ঠিক কোথায় ছিলাম। আমি বললাম হলরুমটার উল্টো দিকে পানীয়র টেবিলের কাছে ছিলাম। সে জিজ্ঞেস করল পড়ে যাওয়ার আগে আমি রানিয়াকে কিছু পান করতে দেখেছি কিনা। আমি বললাম আমার ঠিক মনে নেই। হলরুমটা খুব ভিড় ছিল এবং আমি অন্যমনস্ক ছিলাম। জিজ্ঞাসাবাদ আরও প্রায় ২০ মিনিট চলল। তারা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছিল, আমার কথায় কোনো গরমিল ধরার চেষ্টা করছিল, কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি আমার গল্পেই অটল রইলাম। অবশেষে ডিটেকটিভ মাগদি তার নোটবুক বন্ধ করল এবং উঠে দাঁড়াল। সে বলল নতুন কোনো তথ্য পেলে তাদের হয়তো আবার আমার সাথে কথা বলার প্রয়োজন হতে পারে। সে আমাকে তার ভিজিটিং কার্ড দিল এবং বলল যদি গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ে তবে যেন তাকে ফোন করি। আমি তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম এবং তাদের পেছনে দরজা বন্ধ করলাম। আমি দরজায় হেলান দিলাম। আমার পুরো শরীর কাঁপছিল। আমি প্রথম জিজ্ঞাসাবাদ থেকে বেঁচে গেলাম, কিন্তু আমি জানতাম এটাই শেষ নয়। সেই রাতে তারেক আর বাড়ি ফিরল না।
সে আমাকে একটা ছোট টেক্সট মেসেজ পাঠালো যে সে সারা রাত হাসপাতালেই থাকবে। সে না থাকায় আমি স্বস্তি পেলাম। আমি আবার তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, অন্তত এখনই না। আমি আবার সোফায় ঘুমালাম, কিন্তু এবার ঘুম ছিল খুব হালকা আর অশান্ত। আমি দুঃস্বপ্ন দেখছিলাম। আমি দেখলাম রানিয়া আমাকে তাড়া করছে, তার চোখ বড় বড় করে খোলা। সে চিৎকার করছে আর আমাকে দোষারোপ করছে। আমি দেখলাম তারেক বিষের শিশিটা ধরে পৈশাচিক হাসি হাসছে। রাতে বেশ কয়েকবার আমার ঘুম ভাঙল। ঘামে শরীর ভিজে গিয়েছিল, বুক ধরফর করছিল। পার্টির পর তৃতীয় দিন শুরু হলো খুব ভোরে একটা ফোন কল দিয়ে। অপর প্রান্তের কণ্ঠস্বরটি ছিল একজন মহিলার। তিনি বললেন তিনি হাসপাতালের নার্স। তিনি বললেন তারেক তাকে আমাকে ফোন করতে বলেছে এটা জানানোর জন্য যে রাতে রানিয়ার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি আর নেই, কিন্তু সে এখনও জ্ঞানহীন। ডাক্তাররা এখনও পুরোপুরি নিশ্চিত নন। আমি নার্সকে ধন্যবাদ জানালাম এবং ফোন রেখে দিলাম। আমি বুঝতে পারছিলাম না এই খবরে আমার কেমন অনুভব করা উচিত। আমার একটা অংশ স্বস্তি পাচ্ছিল, কারণ সে মারা যায়নি, কারণ আমি সত্যিকারের খুনি হয়ে যাইনি। কিন্তু অন্য একটা অংশ ভয় পাচ্ছিল। যদি তার জ্ঞান ফেরে, যদি তার কিছু মনে পড়ে, যদি সে ওই রাতে কিছু দেখে থাকে, সে কি বলবে? পরের কয়েক ঘণ্টা আমি ইন্টারনেটে বিভিন্ন ধরনের বিষ এবং তাদের লক্ষণ নিয়ে ঘাটাঘাটি করলাম। আমি বুঝতে চাইছিলাম তারেক ওই গ্লাসে কি মিশিয়েছিল। আমি বিভিন্ন বিষ সম্পর্কে পড়লাম, কিছু ভেষজ আর কিছু রাসায়নিক। এমন অনেক ধরন ছিল যা রানিয়ার মধ্যে দেখা লক্ষণগুলো তৈরি করতে পারে। খিচুনি, মুখ দিয়ে ফেনা ওঠা, জ্ঞান হারানো। কিন্তু এই বিষগুলোর বেশিরভাগই জোগাড় করা কঠিন। তারেককে অবশ্যই আগে থেকে এর পরিকল্পনা করতে হয়েছে। তাকে নিশ্চয়ই কোনো অবৈধ উৎস থেকে এই বিষ সংগ্রহ করতে হয়েছে। এটা কোনো হুট করে করা কাজ ছিল না, এটা ছিল ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত, আমাকে মারার এক নিখুঁত পরিকল্পনা। দুপুরের দিকে আমি একটা অচেনা নম্বর থেকে টেক্সট মেসেজ পেলাম। আমি সেটা খুললাম এবং শরীরে ঠান্ডা স্রোত অনুভব করলাম। মেসেজে লেখা ছিল, আমি জানি তুমি কি করেছ। কোনো নাম নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু এই কয়টা ভয়ঙ্কর শব্দ। ফোনটা ধরে আমার হাত কাঁপছিল। কে পাঠিয়েছে এটা? এটা কি তারেক ছিল, নাকি অন্য কেউ যে আমাকে ওই রাতে দেখেছে? এটা কি ব্ল্যাকমেল ছিল? আমি ওই নম্বরে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ওটা বন্ধ ছিল। আমি টেক্সট করে জিজ্ঞেস করলাম কে বলছেন, কিন্তু কোনো উত্তর এলো না। আমি দীর্ঘক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইলাম, বোঝার চেষ্টা করলাম এর মানে কি। ভয়টা অন্য কিছুতে পরিবর্তিত হতে শুরু করল, রাগে পরিণত হতে শুরু করল। আমি কেন ভয় পাব? আমি কেন লুকাব? আমি সেই ব্যক্তি নই যে এসব শুরু করেছে। তারেকই আমাকে মারার চেষ্টা করেছিল। আমি শুধু আত্মরক্ষা করেছি। বেঁচে থাকার জন্য যা করার দরকার ছিল আমি তাই করেছি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর শিকার হয়ে থাকব না। আমি তাকে ভয় দেখিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না। আমাকে কিছু একটা করতে হতো। আমার জীবনের নিয়ন্ত্রণ আমাকে ফিরে পেতে হতো। আমি শোবার ঘরে গেলাম এবং আলমারির ওপর থেকে একটা বড় স্যুটকেস নামালাম। আমি আমার জামা কাপড় আর ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমি নিশ্চিত ছিলাম না আমি ঠিক কোথায় যাব, কিন্তু আমি জানতাম আমি এখানে থাকতে পারব না। এই বাড়ি আর নিরাপদ নয়। এই বিয়ে শেষ হয়ে গেছে। আমি খুব দ্রুত গোছাচ্ছিলাম, খুব একটা না সাজিয়েই জিনিসপত্র ব্যাগে ছুড়ে দিচ্ছিলাম। হঠাৎ সদল দরজা খোলার শব্দ পেলাম। তারেক ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি ব্যাগটা বন্ধ করলাম এবং খাটের নিচে ঠেলে দিলাম। আমি শোবার ঘর থেকে বেরিয়ে বারান্দায় তার সাথে দেখা করতে গেলাম। শেষবার দেখার চেয়ে তাকে একটু ভালো দেখাচ্ছিল। সে দাড়ি কামিয়েছিল এবং কাপড় বদলেছিল, কিন্তু তার চোখ তখনও লাল এবং ক্লান্ত ছিল। সে আমার দিকে ঠান্ডা চোখে তাকাল। সে বলল সে আমার সাথে কথা বলতে চায়। আমরা বসার ঘরের সেই সোফায় বসলাম যেখানে আমি গত 2 রাত ঘুমিয়েছি। আমাদের মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা ছিল। সে এক প্রান্তে বসেছিল আর আমি অন্য প্রান্তে। সে শান্ত গলায় কথা বলতে শুরু করল। তার নিস্তব্ধতা ছিল বিপজ্জনক। সে বলল পুলিশ তদন্ত করছে যে পার্টিতে উপস্থিত কেউ ইচ্ছাকৃতভাবে রানিয়াকে বিষ দিয়েছে কিনা। সে বলল তারা হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। এক মুহূর্তের জন্য আমার হৃৎপিণ্ড থেমে গেল। ক্যামেরার ফুটেজ। আমি এটা নিয়ে যথেষ্ট ভাবিনি। যদি ক্যামেরায় আমার কাজটা দেখা যায়, যদি তারা আমাকে গ্লাস বদলাতে দেখে ফেলে। আমি চেহারায় কোনো ভাব প্রকাশ না করার চেষ্টা করলাম। আমি স্বাভাবিক থাকার ভান করে জিজ্ঞেস করলাম তারা কাজের কিছু পেয়েছে কিনা। উত্তর দেওয়ার আগে সে দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। সে বলল ফুটেজগুলো খুব একটা পরিষ্কার নয়। হলের কিছু জায়গা ক্যামেরার আওতার বাইরে ছিল। সে বলল তারা যা পেয়েছে তা এখনও বিশ্লেষণ করছে। আমি সামান্য স্বস্তি পেলাম, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারলাম না। তারপর সে এমন কিছু বলল যা আমাকে চমকে দিল। সে বলল তার মনে হয় আমি কিছু লুকাচ্ছি। সে বলল পার্টির রাত থেকেই আমি অদ্ভুত আচরণ করছি।
সে বলল আমাকে ভীত আর অপরাধী মনে হচ্ছে। সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল রানিয়ার কি হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি কি না। আমি তার চোখের দিকে তাকালাম। এই লোকটা যে আমার স্বামী ছিল, এই লোকটা যে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমার বুকের রাগের আগুন জ্বলে উঠল। তার এত সাহস হয় কি করে? কি করে সে আমাকে দোষারোপ করার সাহস পায় যখন সেই আসল খুনি? কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি এখন ফেটে পড়তে পারি না, এখনই না। আমি ঠান্ডা গলায় তাকে বললাম, আমি জানি না সে কি বলছে। আমি বললাম সবার মতোই আমি শকড এবং ক্লান্ত, এর বেশি কিছু না। তাকে আশ্বস্ত মনে হলো না। সে বলল সে আমাকে বহু বছর ধরে চেনে, সে জানে আমি কখন মিথ্যে বলি। সে বলল আমি তাকে কিছু একটা বলছি না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমি ফেটে পড়ব, তাকে সব বলে দেব। তাকে বলবো যে আমি তাকে আমার গ্লাসে বিষ মেশাতে দেখেছি, যে আমি শুধু নিজেকে বাঁচিয়েছি। কিন্তু আমি কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকালো। মুহূর্তেই তার চেহারা বদলে গেল। সে দ্রুত ফোন ধরল। তার কণ্ঠস্বর চিন্তিত ছিল। আমি তাকে বলতে শুনলাম, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সে ফোন রেখে আমার দিকে তাকালো। সে বলল রানিয়ার জ্ঞান ফিরেছে। সে বলল ডাক্তাররা জানিয়েছে তার চেতনা ফিরতে শুরু করেছে এবং সে কথা বলতে চায়। সে বলল তাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। সে সোফা থেকে লাফিয়ে উঠে দরজার দিকে গেল, কিন্তু চৌকাঠে গিয়ে থামল এবং ঘুরে আমার দিকে তাকালো। সে শান্ত অথচ প্রচ্ছন্ন হুমকিতে ভরা গলায় বলল, আমি ফিরে এলে আমাদের এই কথা শেষ হবে। তারপর সে বেরিয়ে গেল। তার পেছনে দরজাটা সশব্দে বন্ধ হল। আমি বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। টেনশন আর ভয়ে আমার শরীর কাঁপছিল। রানিয়ার জ্ঞান ফিরেছে, তার মানে তার হয়তো কিছু মনে পড়তে পারে। সে তাদের বলতে পারে কি ঘটেছে, অথবা হয়তো মনে পড়বে না। বিষক্রিয়া আর কোমার পর স্মৃতিশক্তি এলোমেলো আর অবিশ্বস্ত হতে পারে, কিন্তু আমি সেটার উপর ভরসা করতে পারলাম না। আমি শোবার ঘরে ফিরে গেলাম এবং খাটের নিচ থেকে স্যুটকেসটা টেনে বের করলাম। আমি দ্রুত আমার গোছগাছ শেষ করলাম। পাসপোর্ট, মানিব্যাগ আর আমার যে সামান্য গয়না ছিল সেগুলো নিলাম। আমি সেই ছোট শিশিটাও নিলাম যা আমি আমার ব্যাগে লুকিয়েছিলাম, তারেকের অপরাধের একমাত্র প্রমাণ। আমি সবকিছু আমার ব্যাগে রাখলাম এবং সেটা বন্ধ করলাম। আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কোথায়? আমার কোনো পরিষ্কার পরিকল্পনা ছিল না। আমি শুধু এটুকুই জানতাম যে খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে এই জায়গা থেকে, এই লোকটার কাছ থেকে দূরে যেতে হবে। আমি আমার বোন সোহাকে ফোন করার কথা ভাবলাম, কিন্তু আমি তাকে এই ঝামেলায় জড়াতে চাইলাম না। আমি হোটেলে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু হোটেলগুলো পরিচয়পত্র চায় এবং পুলিশ সহজেই আমাকে খুঁজে বের করতে পারে। আরেকটা উপায় ছিল, ভার্সিটির এক পুরনো বান্ধবী ইমান। কয়েক বছর আগে আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। বিয়ের পর আমাদের যোগাযোগ কমে গিয়েছিল, কিন্তু আমি জানতাম সে এখনও এই শহরেই থাকে। আমি আমার ফোনে তার পুরনো নম্বর খুঁজলাম। আমি এখনও সেটা রেখে দিয়েছিলাম। আমি তাকে ফোন করলাম। আমার বুক ধরফর করছিল। সে ধরার আগে ফোনটা বেশ কয়েকবার বাজল। তার কণ্ঠস্বর ছিল উষ্ণ আর বিস্মিত। সে বলল এতদিন পর আমার গলা শুনে সে খুব খুশি। আমি তাকে সব বিস্তারিত বললাম না, শুধু বললাম আমার দাম্পত্য জীবনে সমস্যা চলছে এবং আমার কয়েকদিনের জন্য থাকার জায়গা দরকার। সে বেশি প্রশ্ন করল না। সে বলল আমি যখন খুশি তার ফ্ল্যাটে যেতে পারি। সে আমাকে তার ঠিকানা দিল। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানালাম এবং ফোন রাখলাম। গত কয়েকদিনের মধ্যে প্রথমবার আমি সামান্য আশা দেখতে পেলাম। আমার যাওয়ার একটা জায়গা হলো, অন্তত একটা সাময়িক আশ্রয় তো হলো। আমি ব্যাগ নিয়ে শোবার ঘর থেকে বেরোলাম। আমি বসার ঘর পার হচ্ছিলাম। যে জায়গাটা একসময় আমার বাড়ি ছিল, আমি সেদিকে তাকালাম। যে সোফায় আমরা শতবার একসাথে বসেছি, যে টেবিলে আমরা খেয়েছি, দেয়ালের ছবিগুলো, সুখের দিনগুলোর ছবি, সবকিছু দেখে মনে হচ্ছিল এগুলো অন্য কোনো জীবনের অংশ, অন্য কোনো নারীর জীবন। আমি আর সেই নারী ছিলাম না। আমি বদলে গেছি। আমি আরও শক্ত এবং আরও বিপজ্জনক হয়েছি। আমি একজন সার্ভাইভার। আমি সদর দরজার কাছে পৌঁছালাম। দরজার হাতলে আমার হাত। তখনই আমার ফোন বেজে উঠল। আমি পকেট থেকে ফোন বের করলাম। আবার সেই অচেনা নম্বর। আমি এক মুহূর্ত ইতস্তত করলাম, তারপর ধরলাম। অপর প্রান্তে ছিল এক গভীর এবং অচেনা পুরুষ কণ্ঠ। সে বলল সে আমার সাথে দেখা করতে চায়। সে বলল তার কাছে তারেক আর রানিয়া সম্পর্কে তথ্য আছে, এমন তথ্য যা আমাকে সাহায্য করতে পারে। আমি জিজ্ঞেস করলাম সে কে, কিন্তু সে ফোনে বলতে চাইল না। সে শুধু বলল শহরের কেন্দ্রের একটা ক্যাফেতে তার সাথে দেখা করতে, নাইল ক্যাফে, 1 ঘন্টার মধ্যে। সে বলল তার পরনে কালো চামড়ার জ্যাকেট থাকবে এবং সে পেছনের কোনায় বসে থাকবে। আমি আরও কিছু জিজ্ঞেস করার আগেই সে ফোন কেটে দিল। আমি ফোন হাতে বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। কে এই লোক? সে আমার নম্বর কিভাবে পেল? আর তার কাছে কি তথ্য আছে? এটা কি কোনো ফাঁদ ছিল? তারিখটি আমাকে কোনোভাবে বোকা বানানোর চেষ্টা করছিল। কিন্তু এটাও হতে পারে যে এটাই আমার সুযোগ। হয়তো এই লোকটা এমন কিছু জানে যা আমাকে সাহায্য করতে পারে, আমাকে রক্ষা করতে পারে।
আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হারানোর মতো আমার আর কিছুই ছিল না। আমি আমার ব্যাগটা গাড়ির পেছনের ডিকিতে রাখলাম এবং ক্যাফের দিকে গাড়ি চালালাম। দিনের ওই সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কিন্তু আমি প্রায় ঠিক সময়েই পৌঁছালাম। আমি ক্যাফেতে ঢুকলাম এবং চারপাশে তাকালাম। জায়গাটা অর্ধেক ভরা ছিল। কফি আর সীসার গন্ধ খুব তীব্র ছিল। পেছনের কোণায়, ঠিক যেমনটা সে বলেছিল, কালো চামড়ার জ্যাকেট পরা একজন লোক বসেছিল। তার বয়স ৩৫-এর আশেপাশে, ছোট কালো চুল, ধারালো চেহারা। সে একা বসেছিল, তার সামনে এক কাপ কফি। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে সে তার উল্টো দিকের চেয়ারটা দেখিয়ে দিল। আমি বসলাম। আমার বুক ধরভর করছিল। সে কালো আর তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। সে শান্ত গলায় আমার নাম বলল এবং জানালো যে পার্টিতে কি ঘটেছে তা সে জানে। সে বলল তার কাছে এমন প্রমাণ আছে যা সবকিছু বদলে দিতে পারে। আমি সেই অদ্ভুত লোকটার সামনে বসে রইলাম। আমার শরীরের প্রতিটা পেশি টান টান হয়েছিল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু সে কি জানে তা জানার খুব প্রয়োজন ছিল আমার। আমি নিচু গলায় জানতে চাইলাম সে কে এবং আমার ব্যাপারে কিভাবে জানে। সে ঠান্ডা হাসি হাসল এবং বলল, তার নাম জরুরি নয়, তবে সে তারেকের সাথে একই কোম্পানিতে বহু বছর ধরে কাজ করছে। সে বলল সে অনেক কিছু লক্ষ্য করেছে, অনেক কিছু শুনেছে। সে বলল তারেক আর রানিয়ার সম্পর্ক কিছু কর্মীর কাছে গোপন ছিল না, কিন্তু কেউ প্রকাশ্যে তা নিয়ে কথা বলার সাহস করত না। সে পকেট থেকে একটা ছোট খাম বের করে আমাদের মাঝখানে টেবিলে রাখল, আমার দিকে ঠেলে দিল। সে বলল এর ভেতরে যা আছে তা প্রমাণ করতে পারে যে তারেক কয়েক মাস ধরেই কোনো কিছুর পরিকল্পনা করছিল। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভেতরে বেশ কয়েকটা প্রিন্ট করা ছবি ছিল। প্রথম ছবিতে তারেক আর রানিয়া একটা দামি রেস্তোরাঁয় বসে টেবিলের ওপর দিয়ে একে অপরের হাত ধরে আছে। দ্বিতীয় ছবিতে তারা একসাথে একটা হোটেলে ঢুকছে। তৃতীয় ছবিটা ছিল আরও বেশি শকিং। একটা ফাঁকা পার্কিং লটে তারেক রানিয়াকে চুমু খাচ্ছে। সব ছবিতেই তারিখ দেওয়া ছিল, কিছু ৬ মাস আগের, কিছু তার চেয়ে নতুন। কিন্তু সবচেয়ে কৌতূহল জাগানিয়া জিনিস ছিল নিচে ভাঁজ করা একটা কাগজ। আমি সেটা খুললাম এবং দেখলাম ওগুলো ইমেইলের প্রিন্ট করা কপি। এটা ছিল তারেক আর অন্য একজনের কথোপকথন। ব্যবহারকারীর নাম ছিল এলোমেলো অক্ষর আর সংখ্যা। আমি দ্রুত মেসেজগুলো পড়লাম। তারা সন্দেহ না জাগিয়ে কাউকে সরিয়ে ফেলার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছিল। সরাসরি আমার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু প্রসঙ্গটা পরিষ্কার ছিল। তারেক এমন সব বিষ সম্পর্কে জানতে চাইছিল যা সহজে ধরা পড়ে না। প্রাণঘাতী ডোজ সম্পর্কে, কাজ করতে কত সময় লাগে সে সম্পর্কে। অন্য ব্যক্তিটি তাকে বিস্তারিত পরামর্শ দিচ্ছিল। শেষ মেসেজটা ছিল পার্টির 2 সপ্তাহ আগের এবং তাতে দূরের এক এলাকার ঠিকানা ছিল, সম্ভবত যেখান থেকে তারেক বিষটা সংগ্রহ করেছিল। আমার মাথা ঘুরছিল। এগুলো অকাট্য প্রমাণ। এটা প্রমাণ করে যে তারেক আমাকে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু এই লোকটা এসব পেল কোথায়? আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল ব্যক্তিগত কারণে সে কিছুদিন ধরে তারেককে সন্দেহ করছিল। সে বলল সে তার উপর নজর রাখার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করেছিল। সেই ডিটেকটিভ কয়েক মাস ধরে এই প্রমাণগুলো জোগাড় করেছে। আমি জিজ্ঞেস করলাম সে আমাকে এগুলো কেন দিচ্ছে, কেন আমাকে সাহায্য করছে। সে আমার দিকে গম্ভীরভাবে তাকালো এবং বলল তারেক কোম্পানিতে আরও অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, তার নিজের জীবনও। সে বলল সে ন্যায় বিচার চায়। সে বলল সে তারেককে তার কর্মফল ভোগ করতে দেখতে চায়। কিন্তু তারপর সে এমন কিছু বলল যা আমাকে জমিয়ে দিল। সে বলল সে এটাও জানে যে আমি কি করেছি। সে বলল সে পার্টিতে ছিল, আমাকে গ্লাস বদলাতে দেখেছে। সে বলল আমি কেন সেটা করেছি তা সে বুঝেছে। সে বলল সে আমাকে দোষ দিচ্ছে না। কিন্তু সে এটাও বলল যে এই তথ্য পুলিশের কাছে পৌঁছালে আমার জন্য খুব বিপজ্জনক হতে পারে। আমি শিরায় ঠান্ডা স্রোত অনুভব করলাম। সে আমাকে ভদ্রভাবে হুমকি দিচ্ছিল। সে বলল সে এই গোপন রাখতে রাজি, কিন্তু একটা শর্তে। সে চায় আমি এই প্রমাণগুলো তারেকের বিরুদ্ধে ব্যবহার করি, যেন আমি পুলিশে যাই এবং তার বিরুদ্ধে আমাকে হত্যার চেষ্টার অভিযোগ করি। সে বলল তারেক যাতে জেলে যায় এবং আর কারো ক্ষতি না করে তা নিশ্চিত করার এটাই একমাত্র উপায়। আমি আমার বিকল্পগুলো ভাবলাম। যদি আমি এই প্রমাণগুলো পুলিশকে দেই তবে আমাকে ব্যাখ্যা করতে হবে আমি এগুলো কিভাবে পেলাম। আমাকে তাদের পুরো ঘটনা বলতে হবে, যার মধ্যে এটাও থাকবে যে আমি গ্লাস অদলবদল করেছি। আমি কার্যত স্বীকার করে নেব যে আমি রানিয়াকে বিষ দিয়েছি, যদিও সেটা আত্মরক্ষা ছিল। আইন হয়তো বিষয়টাকে একইভাবে দেখবে না, তারাও আমাকে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত করতে পারে। কিন্তু অন্যদিকে আমি যদি কিছু না করি তবে তারেক মুক্ত থাকবে এবং এই অদ্ভুত লোকটা আমার গোপন কথা জানে। সে যে কোনো সময় আমাকে ফাঁসিয়ে দিতে পারে।
আমি সব দিক থেকে আটকা পড়েছিলাম। আমি তাকে বললাম আমার ভাবার জন্য সময় দরকার। সে মাথা নেড়ে বলল সে আমাকে মাত্র ২৪ ঘন্টা সময় দেবে। সে বলল এরপর তাকে নিজের ব্যবস্থা নিতে হবে। আমি ছবি আর কাগজ সহ খামটা নিলাম এবং আমার ব্যাগে রাখলাম। আমি তাড়াহুড়ো করে টেবিল থেকে উঠলাম। আমার মাথা ঘুরছিল, আমাকে ওখান থেকে বের হতে হতো, পরিষ্কারভাবে চিন্তা করতে হতো। আমি দ্রুত ক্যাফে থেকে বের হলাম। সূর্য ডুবছিল, আকাশ কমলা আর লালের বিভিন্ন শেডে রঙিন হয়েছিল। শহরটা কাজ ফেরত মানুষের ভিড়ে পূর্ণ ছিল। আমি ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত হাঁটছিলাম, খেয়ালই করছিলাম না। আমি নিজেকে মূল রাস্তা থেকে দূরে একটা ছোট্ট পার্কে আবিষ্কার করলাম। আমি একটা পুরনো কাঠের বেঞ্চে বসলাম। আমি ব্যাগ থেকে আবার খামটা বের করলাম এবং ছবিগুলোর দিকে তাকালাম। তারেক আর রানিয়া একসাথে, সুখী, হাসছে, জড়িয়ে ধরে আছে। আমি এতটা অন্ধ ছিলাম কিভাবে? এই পর্যায়ে পৌঁছানোর আগে আমি সত্যটা দেখতে পাইনি কেন? আমি ইমেলগুলো আবার পড়লাম। প্রতিটি শব্দ আমার বুকে ছুরিকাঘাতের মতো লাগছিল। সে ঠান্ডা মাথায় আমাকে খুনের পরিকল্পনা করছিল। সে আমার মৃত্যু নিয়ে এমনভাবে আলোচনা করছিল যেন কোনো ব্যবসায়িক ডিল নিয়ে কথা বলছে। সেখানে কোনো আবেগ ছিল না, কোনো দ্বিধা ছিল না, কোনো অনুশোচনা ছিল না। হঠাৎ আমার ফোন বেজে উঠল। তারেক। আমি এক মুহূর্ত ইতস্তত করলাম, তারপর ধরলাম। তার কণ্ঠস্বর অন্যরকম ছিল। তার সুরে এমন কিছু ছিল যা আমি আগে কখনো শুনিনি। সে বলল সে চায় আমি যেন এখুনি হাসপাতালে যাই। সে বলল রানিয়া আমার সাথে দেখা করতে চায়। আমি তাকে বললাম আমি বুঝতে পারছি না রানিয়া কেন আমার সাথে দেখা করতে চায়। সে অদ্ভুত গলায় ঠান্ডা আর হিসেবি সুরে বলল ওই রাতে যা ঘটেছিল সে ব্যাপারে সে আমার সাথে কথা বলতে চায়। সে বলল আমাকে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু তার আছে। আমি বুকে আতঙ্ক অনুভব করলাম। রানিয়ার কি সব মনে পড়ে গেছে? সে কি আমাকে গ্লাস বদলাতে দেখেছিল? আমি তাকে বললাম আমি আধা ঘন্টার মধ্যে আসছি। আমি ফোন রেখে বসে রইলাম, সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম। এই মুখোমুখি হওয়াটা এড়াবো সম্ভব ছিল না। আমাকে জানতেই হতো রানিয়ার কি মনে আছে। আমাকে তার মুখোমুখি হতে হতো। আমি হাসপাতালের দিকে গাড়ি চালালাম। আমার বুক ধপধপ করছিল। প্রতিটি ট্রাফিক সিগন্যাল, প্রতিটি মোড় আমাকে সেই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল যা আমি ভয় পাচ্ছিলাম। আমি হাসপাতালে পৌঁছালাম এবং পার্কিং লটে গাড়ি রাখলাম। আমি কয়েক মিনিট বসে সেই বড় সাদা ভবনটার দিকে তাকিয়ে রইলাম। ওই দেয়ালগুলোর আড়ালে কত গোপন রহস্য আর ট্র্যাজেডি লুকিয়ে আছে। অবশেষে আমি হাসপাতালে ঢুকলাম। রিসেপশনে রানিয়ার কেবিনের খোঁজ নিলাম। নার্স আমাকে রুম নম্বর আর ফ্লোর বলে দিল। আমি লিফটে উঠলাম। প্রতিটা সেকেন্ড 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি সেই ফ্লোরে পৌঁছালাম এবং লম্বা করিডর দিয়ে হাঁটলাম। অ্যান্টিসেপটিকের গন্ধ খুব কড়া আর বিরক্তিকর ছিল। বিভিন্ন ঘর থেকে আসা চিকিৎসা সরঞ্জামগুলোর নিয়মিত বিপিং শব্দ শোনা যাচ্ছিল। আমি যখন ঘরের কাছে পৌঁছালাম, দরজাটি অর্ধেক খোলা ছিল। আমি একটা লম্বা শ্বাস নিলাম এবং ধীরে ধীরে দরজাটি ধাক্কা দিলাম। রানিয়া বিছানায় শুয়েছিল। তার শরীরের সাথে অনেকগুলো যন্ত্র লাগানো ছিল। তাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছিল। সেই রাতে তার যে চুলগুলো উজ্জ্বল ছিল তা এখন ম্লান ও অগোছালো হয়ে গিয়েছিল। তার চোখ দুটো বন্ধ ছিল। তারেক বিছানার পাশে একটি চেয়ারে বসে তার হাত ধরেছিল। আমি যখন ভেতরে ঢুকলাম সে আমার দিকে তাকালো। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা আমি পড়তে পারলাম না। আমি ধীরে ধীরে কাছে গেলাম। হঠাৎ রানিয়া চোখ মেলল এবং আমার দিকে তাকালো। তার চাউনিতে এমন কিছু ছিল যা আমাকে নিজের জায়গায় জমিয়ে দিল। সেটা ভয় বা রাগ ছিল না, সেটা ছিল অন্য কিছু, এক গভীর বিষাদ এবং তিক্ত উপলব্ধি। সে কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত দুর্বল। তার কথা শোনার জন্য আমাকে নিচু হতে হলো। সে খুব কষ্টে বলল যে তার সব মনে আছে। সে বলল যে আমি যখন গ্লাস বদলেছিলাম তখন সে আমাকে দেখে ফেলেছিল। আমার হৃৎস্পন্দন থেমে গেল। সে জানত, সে পুরোটা সময় জানত, কিন্তু এরপর সে এমন কিছু বলল যা আমি মোটেও আশা করিনি। সে বলল যে আমি কেন এমনটা করেছি তা সে বুঝতে পেরেছে। সে বলল যে সে তারেকের পরিকল্পনা সম্পর্কে জানত। সে জানত যে তারেক আমাকে মারার চেষ্টা করছিল এবং সে নিজেও সেই পরিকল্পনার অংশ ছিল। আমার চারপাশের ঘরটা যেন ঘুরতে শুরু করল। ও কি বলছে এসব? আমি তারেকের দিকে তাকালাম। তার মুখটা পাথরের মতো শীতল হয়ে গিয়েছিল। রানিয়া যা বলছিল তাতে সে অবাক হয়নি। সে জানত যে আমি এটা শুনব। আমি আবার রানিয়ার দিকে তাকালাম। সে ভাঙা ভাঙা গলায় বলতে থাকল যে তারা দুজনে মিলে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল এবং বিষয়টিকে দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার কথা ছিল। সে বলল যে পরিকল্পনা ছিল আমি অনুষ্ঠানে বিষ পান করব এবং রহস্যজনকভাবে মারা যাব। এরপর শোকের একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর তারেক প্রকাশ্যে রানিয়ার সাথে সম্পর্ক শুরু করত। সে আমার সব কিছুর উত্তরাধিকারী হতো। আমার পুরো জীবনটা ছিল কেবল একটি বাধা যা সরিয়ে ফেলা প্রয়োজন ছিল।
কিন্তু রানিয়া অন্য আরেকটি কথা বলল যে আমাকে আরও বেশি স্তম্ভিত করল। সে বলল যে সে এখন অনুতপ্ত। সে বলল যে যখন সে প্রায় মরতে বসেছিল তখন সে বুঝতে পেরেছে এই পরিকল্পনাটা কতটা জঘন্য ও ভুল ছিল। সে বলল যে সেই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকতে পারবে না। সে পুলিশকে সব বলে দেবে। এই পরিকল্পনায় তার নিজের ভূমিকার কথা স্বীকার করবে। সে তারেককে দোষী সাব্যস্ত করবে। আর সে বলল যে আমি যে গ্লাস বদলেছিলাম সে কথা সে উল্লেখ করবে না। সে বলবে যে সে ভুল করে ভুল গ্লাস থেকে পান করে ফেলেছে। সে আমাকে রক্ষা করবে। আমি যা শুনছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। রানিয়া, যে মহিলাকে আমি ঘৃণা করতাম, যে মহিলা আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল, সে এখন আমাকে রক্ষা করছিল। আমি তারেকের দিকে তাকালাম। তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে চেয়ার থেকে লাফিয়ে উঠে রানিয়ার উপর চিৎকার করতে লাগল, তাকে বিশ্বাসঘাতক বলতে লাগল এবং বলতে লাগল যে সে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। সে বিছানার দিকে ধাওয়া করল। তার হাত দুটি রানিয়ার গলার দিকে প্রসারিত ছিল। সে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। আমি তাকে থামানোর চেষ্টা করতে করতে চিৎকার করে উঠলাম। আমি আমার পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিলাম। সে মেঝেতে পড়ে গেল। পুরো ঘরে তখন চিৎকার আর হাহাকার। রানিয়া কাঁদছিল। চিকিৎসা সরঞ্জামগুলো উচ্চস্বরে অ্যালার্ম বাজাতে শুরু করল। হঠাৎ দরজা খুলে গেল। দুজন নার্স এবং একজন নিরাপত্তারক্ষী ভেতরে ঢুকে পড়লেন। তারা মেঝেতে তারেককে এবং বিছানায় রানিয়াকে কাঁদতে দেখলেন, আর আমি মাঝখানে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত কাঁপছিলাম। নিরাপত্তারক্ষী তারেককে ধরে মেঝে থেকে তুললেন এবং জিজ্ঞেস করতে শুরু করলেন কি হচ্ছে। তারেক ব্যাখ্যা করার চেষ্টা করল, বলল যে এটা কেবল একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার কণ্ঠস্বর ছিল কম্পিত এবং অবিশ্বাস্য। নার্সরা রানিয়াকে পরীক্ষা করছিলেন যেন সে ঠিক থাকে। ঠিক সেই মুহূর্তেই গোয়েন্দা মাজিদি ও ওয়ায়েল ঘরে ঢুকলেন। তারা সম্ভবত রানিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই হাসপাতালে ছিলেন। তারা তাদের সামনে এই বিশৃঙ্খল দৃশ্য দেখলেন। গোয়েন্দা মাজিদি আমার দিকে, তারপর তারেকের দিকে এবং সবশেষে রানিয়ার দিকে তাকালেন। তিনি কঠোর গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? রানিয়া এখন কিছুটা জোরালো গলায় তারেকের দিকে ইশারা করল। সে গোয়েন্দাদের জানালো যে তারেকই তাকে বিষ খাইয়েছে। সে বলল যে সে তার স্ত্রীকে মারার চেষ্টা করছিল, কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে। সে বলল যে সে পূর্ণাঙ্গ জবানবন্দি দিতে প্রস্তুত। গোয়েন্দা মাজিদি এক মুহূর্তের জন্য থমকে গেলেন তথ্যগুলো হজম করার জন্য। তারপর তারেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি তাকে বললেন যে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে তাদের সাথে যেতে হবে। তারেক প্রতিবাদ করার চেষ্টা করল, অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু প্রমাণগুলো তার বিরুদ্ধে জমা হচ্ছিল। রানিয়া ছিল একজন জীবন্ত সাক্ষী, একজন সাক্ষী যে ষড়যন্ত্রের কথা স্বীকার করছে। তার বাঁচার আর কোনো পথ ছিল না। গোয়েন্দা ওয়ায়েল তার বেল্ট থেকে হাতকড়া বের করলেন এবং তারেকের দিকে এগিয়ে গেলেন। তারেক শেষবারের মতো আমার দিকে তাকাল। তার দৃষ্টি ছিল ঘৃণা, রাগ এবং হতাশায় ভরা। তারপর গোয়েন্দা তার কবজিতে হাতকড়া পরিয়ে দিলেন এবং তাকে ঘরের বাইরে নিয়ে যেতে লাগলেন। আমি হাসপাতালের ঘরে দাঁড়িয়ে গোয়েন্দাদের তারেককে দরজার দিকে নিয়ে যাওয়া দেখছিলাম। সে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাদের হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাতকড়া ছিল মজবুত। সে চিৎকার করছিল যে তারা ভুল করছে, সে নির্দোষ এবং রানিয়া মিথ্যা বলছে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। করিডোর দিয়ে দূরে যাওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বর মিলিয়ে গেল। নার্সরা তখনও রানিয়ার পাশে ছিল, তাকে শান্ত করার চেষ্টা করছিল। সে অঝরে কাঁদছিল, কান্নায় তার শরীর কাঁপছিল। একটি যন্ত্র উচ্চস্বরে বিপিং করছিল, যা তার হৃৎস্পন্দন বেড়ে যাওয়া নির্দেশ করছিল। গোয়েন্দা মাজিদি ঘরেই রয়ে গেলেন। তিনি আমার দিকে গভীরভাবে তাকালেন। তিনি বললেন যে তিনি চান আমি এখানে থাকি, কারণ আমাকেও তার কিছু প্রশ্ন করার আছে। আমার বুক কেঁপে উঠল। রানিয়ার স্বীকারোক্তি সত্ত্বেও আমি জানতাম যে আরও অনেক সূক্ষ্ম খুঁটিনাটি আছে যা রহস্যময় রয়ে গেছে। তারা আরও গভীরে খনন করবে, তারা সব কিছু জানতে চাইবে। আমি সেই চেয়ারটায় বসলাম যেখানে কয়েক মিনিট আগে তারেক বসেছিল। তার শরীরের উত্তাপে চেয়ারটি তখনও গরম ছিল। আমার ঘৃণা লাগছিল। যে মানুষটি আমার স্বামী ছিল, যে মানুষটির পাশে আমি বছরের পর বছর ঘুমিয়েছি, সে ছিল একজন খুনি এবং আমি প্রায় তার শিকার হতে যাচ্ছিলাম। রানিয়া কিছুটা স্থিতিশীল হল। সে কান্না থামাল, কিন্তু তার চোখের জল তখনও গড়িয়ে পড়ছিল। সে ফোলা লাল চোখ নিয়ে আমার দিকে তাকাল। আমাদের মধ্যে এক ভারী নীরবতা বিরাজ করছিল। গোয়েন্দা মাজিদি জানালার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। অবশেষে রানিয়া কথা বলল। সে ভাঙা গলায় বলল যে সে দুঃখিত। সে বলল যে মৃত্যুর মুখোমুখি না হওয়া পর্যন্ত সে বুঝতে পারেনি সে কতটা পথভ্রষ্ট ছিল। সে বলল যে সে তারেকের প্রেমে পড়েছিল,
অথবা অন্তত সে ভেবেছিল যে সে তাকে ভালোবাসে। সে ছিল মনোমুগ্ধকর এবং প্ররোচনাকারী। সে তাকে বলেছিল যে তার বৈবাহিক জীবন ছিল অসুখী, আমি তার জীবন দুর্বিষহ করে তুলছিলাম এবং সে মুক্তি চাইছিল, কিন্তু আমি তালাক দিতে অস্বীকার করছিলাম। এ সবই ছিল মিথ্যা। আমি কিছুই অস্বীকার করিনি, এমনকি আমি জানতামও না যে সে তালাক চায়। সে আমাদের দুজনের সাথেই মিথ্যা বলে এক দ্বৈত জীবন যাপন করছিল। সে রানিয়াকে বলেছিল যে আমি মানসিকভাবে অসুস্থ, আমি তাকে হুমকি দিতাম এবং তার সমস্ত অর্থ নিয়ন্ত্রণ করতাম। সে তাকে বুঝিয়েছিল যে তাদের একসাথে থাকার একমাত্র উপায় হল আমাকে সরিয়ে ফেলা। আর রানিয়া যে নির্বোধ ছিল সে তাকে বিশ্বাস করেছিল। সে তার খুনের পরিকল্পনার অংশ হতে রাজি হয়েছিল। কিন্তু যখন সে সেই বিষ পান করল যা আমার জন্য রাখা হয়েছিল, যখন সে অনুভব করল বিষ তার শরীর চিরে ফেলছে, যখন সে দেখল মৃত্যু ঘনিয়ে আসছে, তখন সে সত্যটা বুঝতে পারল। সে তাকে ভালোবাসত না, সে তাকে ব্যবহার করছিল। আর সে এমন একজন লোকের জন্য একজন নির্দোষ মহিলাকে মারতে প্রস্তুত হয়েছিল যে তাদের কারোরই যোগ্য নয়। গোয়েন্দা মাজিদি রানিয়াকে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি পরিকল্পনার খুঁটিনাটি জানতে চাইলেন। তারেক কিভাবে বিষ পেল, তারা কবে থেকে পরিকল্পনা শুরু করেছিল। রানিয়া প্রতিটি প্রশ্নের সততার সাথে উত্তর দিল। সে বলল যে তারেক তার অতীতের চেনা একজনের সাথে যোগাযোগ করেছিল যে অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তার কাছ থেকে অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে বিষ সংগ্রহ করা হয়েছিল। তারা কয়েক মাস ধরে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। ধারণাটি ছিল অনুষ্ঠানের মাঝখানে জনসমক্ষে আমার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া, যেখানে অনেক সাক্ষী থাকবে যারা দেখবে যে আমি স্বাভাবিকভাবে পান করছি ও কথা বলছি। আমি মারা যাওয়ার পর মনে হবে এটা কোনো হঠাৎ হার্ট অ্যাটাক বা তীব্র অ্যালার্জি। খুনের কথা কেউ সন্দেহ করবে না। কিন্তু আমি যা করেছি তার কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল। গোয়েন্দা মাজিদি আমার দিকে ফিরলেন। তিনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন কিভাবে বিষটি আমার গ্লাসের পরিবর্তে রানিয়ার গ্লাসে গেল। এই মুহূর্তটিকেই আমি ভয় পাচ্ছিলাম। আমাকে এখন সিদ্ধান্ত নিতে হতো, আমি কি সম্পূর্ণ সত্য বলবো নাকি রানিয়াকে তার কথা মতো আমাকে রক্ষা করতে দেব। আমি রানিয়ার দিকে তাকালাম, সেও আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে একটি নীরব আকুতি ছিল। সে চাচ্ছিল আমি যেন তাকে বিশ্বাস করি এবং তাকে তার ভুল সংশোধনের সুযোগ দিই। কিন্তু আমি পারলাম না। আমি মিথ্যার উপর ভিত্তি করে আমার নতুন জীবন গড়তে পারলাম না। আমি মিথ্যাবাদী তারেকের সাথে বছরের পর বছর কাটিয়েছি, এখন অন্য কোনো মিথ্যার সাথে বাঁচতে পারব না। আমি গোয়েন্দা মাজিদির চোখের দিকে সরাসরি তাকালাম। আমি তাকে সত্যটা বললাম। আমি তাকে বললাম যে জানালার প্রতিফলনে আমি তারেককে আমার গ্লাসে কিছু একটা মেশাতে দেখে ফেলেছিলাম। আমি তাকে বললাম যে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং কি করব বুঝতে পারছিলাম না। আমি তাকে বললাম যে ভয় ও হতাশার মুহূর্তে আমি আমার গ্লাসটি রানিয়ার গ্লাসের সাথে বদলে দিয়েছিলাম। আমি তাকে বললাম যে আমি তখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিলাম না, আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম। আমার স্বীকারোক্তির পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। গোয়েন্দা মাজিদি তার ডায়েরিতে সবকিছু লিখে নিলেন। রানিয়া আমার দিকে বিস্ময় এবং শ্রদ্ধার মিশ্র দৃষ্টিতে তাকিয়েছিল। সে আশা করেনি যে আমি স্বীকার করব। সম্ভবত সে আশা করেছিল যে আমরা একে অপরকে রক্ষা করব। কিন্তু আমার গোপন রাখা আর মিথ্যে বলা শেষ হয়ে গিয়েছিল। আমি যা করেছি তার জন্য যদি আমাকে মূল্য দিতে হয় তবে তাই হোক, অন্তত আমি সত্য বলে সেই মূল্য দেব। গোয়েন্দা মাজিদি তার ডায়েরি বন্ধ করলেন এবং আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি বললেন যে তিনি বুঝতে পারছেন আমি একটি অসম্ভব পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু বাস্তবে যা হয়েছে তা বিপজ্জনক এবং এটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি বললেন যে তাকে আমাকেও আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমি তাকে বললাম যে আমি বুঝতে পারছি এবং আমি পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত। আমি চেয়ার থেকে উঠলাম। ঘর থেকে বের হওয়ার আগে আমি রানিয়ার দিকে শেষবার তাকালাম। সে মৃদুস্বরে বলল, ধন্যবাদ। আমি নিশ্চিত ছিলাম না সে ঠিক কিসের জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছিল, কিন্তু আমি শুধু মাথা নাড়লাম এবং বেরিয়ে গেলাম। আমি হাসপাতালের করিডর দিয়ে হাঁটছিলাম আর গোয়েন্দা মাজিদি আমার পেছনে ছিলেন। মানুষ কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। তারা জানত যে মারাত্মক কিছু একটা ঘটেছে। আমরা লিফটে পৌঁছালাম এবং নিচতলায় নামলাম। বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছিল। আমি দেখলাম তারেক পেছনের সিটে বসে আছে, তার হাতকড়া পরা এবং মাথা নিচু। তাকে পরাজিত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। এটি সেই মানুষ যে একসময় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, আর এখন সে একজন অচেনা, এক সম্ভাব্য খুনি শত্রু। আমার মনের ভেতর অনুভূতির এক বিচিত্র মিশ্রণ কাজ করছিল। যা হতে পারত তার জন্য দুঃখ, সে যা করার চেষ্টা করেছে তার জন্য রাগ, আর বেঁচে ফেরার এক অদ্ভুত স্বস্তি। আমি আলাদা একটি পুলিশের গাড়িতে উঠলাম। গোয়েন্দা মাজিদি আমার পাশে বসলেন। চালক আমাদের থানার দিকে নিয়ে যাচ্ছিলেন।
শহর এখন অন্ধকারে ডুবে গিয়েছিল, রাতের আলো জানালার ওপর ঝিকমিক করছিল। এই সব মানুষের জন্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল, যারা তাদের আশেপাশে ঘটে যাওয়া নাটকীয়তা সম্পর্কে জানত না। আমি গত 3 দিনে যা যা ঘটেছে তা নিয়ে ভাবলাম। চোখের পলকে আমার জীবন কিভাবে পুরোপুরি বদলে গেল। আমি এক সাধারণ স্ত্রী হিসেবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখান থেকে বের হলাম এমন এক নারী হিসেবে যে নিজের জীবনের জন্য লড়াই করেছে। আমরা থানায় পৌঁছালাম। এটি একটি বড় ধূসর ভবন ছিল, যার ছোট ছোট জানালাগুলো আলোকিত ছিল। আমরা প্রধান দরজা দিয়ে ঢুকলাম। ভেতরে হট্টগোল ও ব্যস্ততা ছিল। পুলিশ অফিসাররা এদিক ওদিক হাঁটছিলেন, ফোন বাজছিল, নানা রকম শব্দের মিশেল ছিল। গোয়েন্দা মাজিদি আমাকে একটি ছোট জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে গেলেন। ঘরটি ছিল ঠান্ডা ও সাদামাটা। মাঝখানে একটি ধাতব টেবিল এবং মুখোমুখি 2টি চেয়ার। আমি একটি চেয়ারে বসলাম, গোয়েন্দা আমার সামনে বসলেন এবং টেবিলের ওপর একটি ভয়েস রেকর্ডার রাখলেন। তিনি বললেন যে তিনি আমার আনুষ্ঠানিক জবানবন্দি রেকর্ড করতে চান। জিজ্ঞাসাবাদ শুরু হলো। তিনি আমাকে সম্ভাব্য সব প্রশ্ন করলেন। তারেকের সাথে আমার সম্পর্ক কেমন ছিল, আমি কবে থেকে তার পরকীয়া নিয়ে সন্দেহ করতে শুরু করলাম, সেই রাতে আমি ঠিক কি দেখেছিলাম, আমি কিভাবে গ্লাস বদলেছিলাম, গ্লাসে কি ছিল তা আমি জানতাম কিনা, আমি কি রানিয়াকে মারতে চেয়েছিলাম কিনা। আমি প্রতিটি প্রশ্নের সততার সাথে উত্তর দিলাম। আমি বললাম যে গ্লাসে ঠিক কী ছিল তা আমি জানতাম না, তবে আমি জানতাম যে সেটি ক্ষতিকারক কিছু। আমি বললাম যে আমি রানিয়াকে মারতে চাইনি, আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি বললাম যে পরিণতির কথা চিন্তা না করেই চরম আতঙ্কের মুহূর্তে আমি এটা করে ফেলেছিলাম। জিজ্ঞাসাবাদ কয়েক ঘণ্টা ধরে চলল। প্রশ্নগুলো বারবার ফিরে আসছিল। তারা কোনো অসঙ্গতি খুঁজছিলেন, কিন্তু আমি সত্যের ওপর অটল ছিলাম। আমার আর লুকানোর কিছু ছিল না। অবশেষে গোয়েন্দা লেখা থামানেন। তিনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি বললেন যে আমার কেসটি জটিল। একদিকে আমি খুনের চেষ্টার শিকার হয়েছি, অন্যদিকে আমার কাজের ফলে অন্য একজন বিষাক্ত হয়েছে। তিনি বললেন যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রসিকিউটরের হাতে থাকবে, তবে তিনি আমাকে প্রধান আসামি নয় বরং মূল সাক্ষী হিসেবে বিবেচনা করার সুপারিশ করবেন। তিনি বললেন যে আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। আমি স্বস্তির এক ঢেউ অনুভব করলাম। এটা নির্দোষ হওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু আমার আশার চেয়েও ভালো কিছু ছিল। গোয়েন্দা বললেন যে আপাতত আমি যেতে পারি, তবে ভবিষ্যতের জিজ্ঞাসাবাদের জন্য আমাকে সহজলভ্য থাকতে হবে এবং আমি শহর ছেড়ে যেতে পারব না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চেয়ার থেকে উঠলাম। দীর্ঘক্ষণ বসে থাকায় আমার পা দুটো শক্ত হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে বেরিয়ে এলাম। সময় তখন অনেক রাত, সম্ভবত মাঝরাত পেরিয়ে গেছে। থানায় এখন ভিড় কম। আমি ভবন থেকে রাস্তায় বেরিয়ে এলাম। ঠান্ডা বাতাস আমার মুখে লাগল। আমি একটি দীর্ঘ শ্বাস নিলাম। কয়েকদিনের মধ্যে এটাই ছিল আমার নেওয়া প্রথম সত্যিকারের শ্বাস। আমি অন্তত এখনকার মতো মুক্ত ছিলাম। আমার সামনে এক দীর্ঘ পথ বাকি ছিল, বিচার, জিজ্ঞাসাবাদ এবং সম্ভবত শাস্তি। কিন্তু আমি বেঁচে ফিরেছি। তারেক আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমি বেঁচে ফিরেছি। আমি আমার সমস্ত শক্তি, বুদ্ধি এবং টিকে থাকার প্রবৃত্তি ব্যবহার করেছি এবং তার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না। আমি ফুটপাথে দাঁড়িয়ে আমার চারপাশের ঘুমন্ত শহরের দিকে তাকালাম। আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তারেকের সাথে আমার বাড়িটি আর আমার জন্য কোনো বিকল্প ছিল না। আমার পুরনো বন্ধু ইমানের কথা মনে পড়ল, যে আমাকে তার ফ্ল্যাটে থাকার প্রস্তাব দিয়েছিল। আমি ফোন বের করে তাকে কল করলাম, এত রাত হওয়া সত্ত্বেও। সে ফোন ধরল। আমি খুব সংক্ষেপে তাকে বললাম যে আমার দেরি হয়ে গেছে এবং আমি এখন তার কাছে আসছি। সে আমাকে ঠিকানাটা আবার দিল। আমি একটি ট্যাক্সি ডাকলাম। কয়েক মিনিট পর ট্যাক্সি এলো। আমি উঠলাম এবং চালককে ঠিকানা দিলাম। যাত্রাটি ছিল নীরব। আমি জানালা দিয়ে ফাঁকা রাস্তাগুলোর দিকে তাকিয়েছিলাম। সবকিছু এখন অন্যরকম লাগছিল। 3 দিন আগে আমি যে মানুষটি ছিলাম, এখন আর সেই মানুষটি নেই। আমি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আমি শিখেছি যে যাদের আমরা বিশ্বাস করি তারা আমাদের সাথে জঘন্যতম বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি শিখেছি যে বেঁচে থাকার জন্য কখনো কখনো বেপরোয়া কাজের প্রয়োজন হয়। আমি শিখেছি যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্তিশালী। আর আমি শিখেছি যে আমি আর কাউকে আমাকে শিকার হতে দেব না। আমি ইমানের ফ্ল্যাটে পৌঁছালাম। এটি একটি পুরনো কিন্তু পরিষ্কার ভবনে একটি শান্ত পাড়ায় ছিল। আমি 3 তলায় উঠলাম এবং দরজায় আলতো করে টোকা দিলাম। ইমান সাথে সাথে দরজা খুলল। সে একটি নাইট গাউন পরেছিল এবং তার চুল পেছনে বাঁধা ছিল।
সে স্পষ্ট উদ্বেগের সাথে আমার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল আমি ঠিক আছি কিনা। আমি কোনো উত্তর দিতে পারলাম না। হঠাৎ আমি ভেঙে পড়লাম এবং গত 3 দিনের সমস্ত জমে থাকা শক্তি দিয়ে কাঁদতে শুরু করলাম। ইমান আমাকে জোরে জড়িয়ে ধরল এবং বলল যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সে বিষয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু সেই মুহূর্তে বন্ধুর উষ্ণ আলিঙ্গন এবং আশ্বস্তকারী কণ্ঠস্বরই যথেষ্ট ছিল। আমি অবশেষে একটি নিরাপদ জায়গায় ছিলাম। পরদিন সকালে ছোট একটি ঘরের জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের আলোয় আমার ঘুম ভাঙল। এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারছিলাম না আমি কোথায়। তারপর মনে পড়ল আমি ইমানের ফ্ল্যাটে আছি। আমি ঘরটির দিকে তাকালাম। এটি সাধারণ কিন্তু উষ্ণ ছিল। একটি আরামদায়ক বিছানা, ছোট একটি বইয়ের তাক, হালকা নীল রঙের পর্দা। আমি ধীরে ধীরে উঠলাম। মানসিক চাপের কারণে আমার শরীর ব্যথা করছিল। আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ইমানকে সকালের নাস্তা তৈরি করতে দেখলাম। সে আমাকে দেখে হাসল এবং বলল যে সে আমার জন্য চা, রুটি ও পনির তৈরি করেছে। আমি টেবিলে বসলাম এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম। খাওয়ার সময় আমি তাকে সবকিছু বললাম, কোনো খুঁটিনাটি বাদ দিলাম না। আমি তাকে তারেক, রানিয়া, বিষ, গ্লাস বদলানো এবং স্বীকারোক্তির কথা বললাম। ইমান নীরবে শুনল। গল্পের প্রতিটি অংশের সাথে তার চোখ বড় হচ্ছিল। যখন আমি শেষ করলাম, সে টেবিলের ওপর দিয়ে আমার হাত ধরল। সে বলল যে সে আমার জন্য গর্বিত, কারণ আমি বেঁচে ফিরেছি, কারণ আমি উঠে দাঁড়িয়ে সত্যের মুখোমুখি হয়েছি। সে বলল যে আমার যতদিন প্রয়োজন আমি তার সাথে থাকতে পারি। আমি কৃতজ্ঞতায় আচ্ছন্ন হয়ে পড়লাম। অবশেষে আমার একজন সত্যিকারের মিত্র ছিল, এমন কেউ যে কোনো বিচার ছাড়াই আমার পাশে দাঁড়িয়েছে। পরের দিনগুলো খুব ধীরে কাটল। জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কয়েকবার থানায় যেতে হয়েছিল। তারা তারেকের বিরুদ্ধে মামলা তৈরি করছিল। রানিয়াও পূর্ণ সহযোগিতা করছিল। সে পরিকল্পনা কিভাবে হয়েছিল, আদান প্রদান করা বার্তাগুলো এবং তারেক কোত্থেকে বিষ পেয়েছিল তার সুনির্দিষ্ট বিবরণ দিয়েছিল। প্রতিটি তথ্য প্রমাণ তার বিরুদ্ধে মামলার ভিত মজবুত করছিল। গোয়েন্দা মাজিদি একটি মিটিংয়ে আমাকে জানালেন যে তারেক খুব গুরুতর অভিযোগের মুখোমুখি হবে, খুনের চেষ্টা এবং অপরাধ করার ষড়যন্ত্র। তার শাস্তি হতে পারে অনেক বছরের জেল। আমার জন্য পরিস্থিতি কিছুটা ভালো ছিল। প্রসিকিউটর সিদ্ধান্ত নিলেন যে আমার কাজটি ব্যতিক্রমী পরিস্থিতিতে আত্মরক্ষা ছিল। আমার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হবে না, তবে অন্যের জীবন বিপন্ন করার অভিযোগ আনা হতে পারে। সম্ভাব্য শাস্তি হতে পারে সমাজসেবামূলক কাজ এবং নজরদারিতে থাকা। আমি যা ভয় পাচ্ছিলাম তার চেয়ে এটি অনেক ভালো ছিল। আমার আইনজীবী গাদা নামের 50 এক মহিলা বললেন যে পরিস্থিতির বিচারে আমাদের কম শাস্তি পাওয়ার ভালো সুযোগ আছে। রানিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। 2 সপ্তাহ পর সে হাসপাতাল থেকে ছাড়া পেল। সে আমাকে ফোন করল এবং জিজ্ঞেস করল আমরা কি দেখা করতে পারি কিনা। আমি ইতস্তত করলাম, কিন্তু শেষে রাজি হলাম। আমরা সেই একই ছোট পার্কে দেখা করলাম যেখানে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমরা একটি বেঞ্চে বসলাম, আমাদের মাঝে কিছুটা দূরত্ব ছিল। রানিয়াকে অন্যরকম লাগছিল। সে রোগা ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তাকে বয়স্ক দেখাচ্ছিল, কিন্তু তার চোখে অন্য কিছুও ছিল, একটি পরিপক্কতা যা আগে ছিল না। সে বলল যে সে সরাসরি ক্ষমা চাইতে এসেছে। সে বলল যে সে জানে দুঃখিত শব্দটি তার কাজের জন্য যথেষ্ট নয়, কিন্তু সে চায় আমি যেন জানি যে সে সত্যিই অনুতপ্ত। সে বলল যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে, তাকে উপলব্ধি করিয়েছে সে কতটা স্বার্থপর ও অন্ধ ছিল। সে বলল যে সে সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াবে। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। আমার ভেতরে তখনও রাগ ছিল, কিন্তু একটি অদ্ভুত বোঝাপড়াও ছিল। আমরা দুজনেই কোনো না কোনোভাবে তারেকের শিকার ছিলাম। সে আমাদের সাথে খেলেছে, আমাদের ব্যবহার করেছে, আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। আমি তাকে বললাম যে আমি জানি না আমি কখনো তাকে ক্ষমা করতে পারব কিনা, তবে আমি তার স্বীকারোক্তির প্রশংসা করি। আমি বললাম যে আমি আশা করি সে এই অভিজ্ঞতাকে একজন ভালো মানুষ হওয়ার কাজে ব্যবহার করবে। সে মাথা নাড়ল, তার চোখের জল গড়িয়ে পড়ছিল। সে বলল যে সে তাই করবে। সে আরও বলল যে ষড়যন্ত্রে তার ভূমিকার জন্য সে আইনি পরিণতির মুখোমুখি হবে এবং সে তা মেনে নিতে প্রস্তুত। আমরা সেদিন বিদায় নিলাম এবং জানতাম যে আমাদের পথ সম্ভবত আর কখনো মিলবে না। 3 মাস পর বিচার শুরু হল। আদালত কক্ষ ছিল লোকে লোকারণ্য। সংবাদমাধ্যম সেখানে উপস্থিত ছিল। ঘটনাটি স্থানীয়ভাবে বিখ্যাত হয়ে গিয়েছিল। স্বামী ও প্রেমিকার খুনের চেষ্টা থেকে বেঁচে ফেরা এক নারী ছিল একটি আকর্ষণীয় শিরোনাম। তারেক স্যুট পরে আদালত কক্ষে প্রবেশ করল
কিন্তু তাকে পরাজিত দেখাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো, কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম। তার সাথে বলার মতো আমার আর কিছুই ছিল না। আমি আমার আইনজীবী গাদার সাথে সামনের সারিতে বসলাম। রানিয়াও সেখানে ছিল। সে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সাক্ষ্যগুলো ছিল বিস্তারিত ও বেদনাদায়ক। আমি রানিয়াকে বর্ণনা করতে শুনলাম কিভাবে তারা আমাকে মারার পরিকল্পনা করেছিল, কিভাবে তারা এটি নিয়ে এমনভাবে কথা বলতো যেন এটি কোনো ব্যবসায়িক চুক্তি। আমি বিষ বিশ্লেষণকারী বিশেষজ্ঞের সাক্ষ্য শুনলাম। তিনি নিশ্চিত করলেন যে সেটি ছিল মারাত্মক এবং এর মাত্রা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট ছিল। আমি গোয়েন্দাদের সংগ্রহ করা প্রমাণের বর্ণনা শুনলাম। প্রতিটি তথ্য একজন এমন ব্যক্তির ছবি ফুটিয়ে তুলছিল যে ঠান্ডা মাথায় তার স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিল। যখন আমার সাক্ষ্য দেওয়ার সময় এলো, আমি সাক্ষী দেওয়ার মঞ্চে উঠলাম। তারেক আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সত্য বলার শপথ নিলাম এবং তারপর আমার গল্প বলতে শুরু করলাম। আমি তাদের জানালার প্রতিফলনে তাকে দেখার কথা, আমার অনুভূত ভয়ের কথা এবং আমার নেওয়া বেপরোয়া সিদ্ধান্তের কথা বললাম। আমার কণ্ঠস্বর বেশিরভাগ সময় স্থির ছিল, কিন্তু যখন আমি সেই মুহূর্তের কথা বললাম, যখন আমি বুঝতে পারলাম যে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে মারতে চেয়েছিল, তখন আমার গলা ভেঙে এলো। আমি দেখলাম জুরি বোর্ডের কিছু সদস্য আমার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাচ্ছেন। বিচার 5 দিন ধরে চলল। শেষে জুরি বোর্ড একটি সিদ্ধান্তে পৌঁছতে মাত্র 2 ঘণ্টা সময় নিল। তারা আদালত কক্ষে ফিরে এলো। বিচারক, ষাটোর্ধ্ব সাদা চুলের এক ব্যক্তি, তাদের সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করলেন। জুরি বোর্ডের প্রধান স্পষ্টভাবে বললেন, দোষী। তারেক তার চেয়ারে ভেঙে পড়ল। তার আইনজীবী আপিলের আবেদন করার চেষ্টা করলেন, কিন্তু বিচারক শান্তভাবে তা প্রত্যাখ্যান করলেন। তারেকের 20 বছরের জেল হল। এটি একটি কঠোর কিন্তু ন্যায়সঙ্গত শাস্তি ছিল। আমার বিচার আমার ব্যতিক্রমী পরিস্থিতি ও আত্মরক্ষার বিষয়টি বিবেচনা করে সংক্ষিপ্ত ছিল। আমাকে 200 ঘণ্টা সমাজসেবা এবং 2 বছরের নজরদারির শাস্তি দেওয়া হলো। আমাকে জেলে যেতে হবে না, আমার কোনো গুরুতর অপরাধমূলক রেকর্ড থাকবে না। আমি একটি নতুন জীবন গড়ার জন্য স্বাধীন ছিলাম। সেদিন যখন আমি আদালত কক্ষ থেকে বের হলাম, আমি অনুভব করলাম আমার কাঁধ থেকে একটি বিশাল পাথর নেমে গেছে। অবশেষে সব কিছু শেষ হলো, ন্যায় বিচার হয়েছে এবং আমি বেঁচে ফিরেছি। বিচার শেষ হওয়ার পর 6 মাস কেটে গেছে। আমি নিজের জন্য একটি নতুন জীবন গড়েছি, এমন এক জীবন যা আমি আগে কখনো কল্পনা করিনি। আমি একটি ছোট ফ্ল্যাটে চলে গেছি, এমন একটি পাড়ায় যা সমস্ত বেদনাদায়ক স্মৃতি থেকে দূরে। আমি একটি সংস্থায় কাজ শুরু করেছি যা গার্হস্থ্য সহিংসতায় শিকার নারীদের সাহায্য করে। আমি আমার অভিজ্ঞতাকে অন্য নারীদের সাহায্য করতে ব্যবহার করি যারা একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি এমন সব গল্প শুনি যা আমাকে আমার পার করা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, কিন্তু আমি সেই নারীদের শক্তি ও সাহসও দেখতে পাই যা আমাকে আশা দেয়। আমার পরিবারের সাথে আমার সম্পর্ক উন্নত হয়েছে। আমার বোন সোহা প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করতে আসে। আমার বাবা মা প্রথমে স্তম্ভিত হলেও এখন তারা আমাকে সমর্থন করেন। তারা বুঝতে পেরেছেন যে বেঁচে থাকার জন্য আমাকে যা করতে হতো আমি তাই করেছি। ঈমান আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে, এমন এক বোন যাকে আমার প্রয়োজন ছিল তা আমি জানতাম না। আমরা সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, একসাথে হাসি এবং কাঁদি। এই অভিজ্ঞতা আমাকে সত্যিকারের সম্পর্কের মূল্য শিখিয়েছে, সেই মানুষগুলোর মূল্য যারা আপনার অন্ধকারতম সময়ে পাশে থাকে। মাঝে মাঝে আমি তারেকের কথা ভাবি। সে এখন কোথায়? জেলে? সে কি ভাবছে? সে কি তার কাজের জন্য অনুতপ্ত? সে কি আমাকে আরও বেশি ঘৃণা করে কারণ আমি তার পরিকল্পনা ফাঁস করে দিয়েছি? আমি জানি না। আর সত্যি বলতে আমি আর পরোয়াও করি না। আমার জীবনের সেই অংশটি শেষ হয়ে গেছে। আমি সেই পাতাটি বন্ধ করে দিয়েছি এবং একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমি শিখেছি যে বেঁচে থাকা মানে কেবল জৈবিকভাবে বেঁচে থাকা নয়, বরং নিজেকে ফিরে পাওয়া, মর্যাদা ফিরে পাওয়া এবং নিজের শর্তে বাঁচার সিদ্ধান্ত নেওয়া। আমি তারেকের হাত থেকে বেঁচে ফিরেছি, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি আমার পুরনো সত্তার হাত থেকে বেঁচে ফিরেছি। যে নারীটি ভীত ও নীরব ছিল সে আজ নেই। এখন আমি এক ভিন্ন নারী, আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও স্বাধীন।